আসসালামু আলাইকুম। ডক্টর কুদ্দুস, আপনি ক্লাসের কথা জানতে চাচ্ছিলেন। আমরা আসলে আছি, জাস্ট পার্টিসিপেন্ট কম বলে শুরু করছিলাম না। আমি আর 2 মিনিট, 3টা 10-এ স্টার্ট করে দিব। এরপরে যারা পরে আসবে আমরা প্রয়োজনে কিছু জিনিস রিক্যাপ করে নিব, সমস্যা নেই। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। রান্নার তো জয় লাগবে না। আরে আমি এখন দুধ আছে, যাবেন কি রাত্রে ওই ট্রেনটায় আমি থেকে যাই। ওটাতে যাওয়ার কথা, টিকিট তো পাইলাম না। ওই ডক্টর কুদ্দুস, আপনি একটু কাইন্ডলি মিউট হয়ে যান। হ্যাঁ, একটু মিউট হয়ে যান প্লিজ। আচ্ছা, আমি আশা করি শুনতে পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন। হ্যাঁ, তো আমরা একটু শুরু করে ফেলি, স্লোলি যাচ্ছি। আজকে আমাদের টপিক ছিল যে ইনফেকশাস ডায়রিয়াল ডিজিজ। ইনফেকশাস ডায়রিয়াল ডিজিজ, তার সাথে টাইফয়েড, প্যারাটাইফয়েড, ফুড পয়জনিং অ্যান্ড হেলমিনথিয়াসিস। ইনফেকশাস ডায়রিয়াল ডিজিজের মধ্যে যেহেতু আমরা জানি যে টাইফয়েড ফিভারের আরেকটা নাম এন্টেরিক ফিভার, তাই না? তার মানে এন্টেরাইটিস এর সাথে এটা রিলেশন আছে। সো এই কারণে এটাকেও এখানে, এটা পার্টলি এখানে দেয়া হয়েছে, মোটামুটি গ্রসলি। এছাড়া ফুড পয়জনিং এবং হেলমিনথিয়াসিস। ঠিক আছে, তো আমরা প্রোগ্রেস করি। যেমন প্রথমে যদি আমরা ডায়রিয়া ডেফিনেশন বলতে চাই, গ্রসলি ওরকম ডেফিনেশন যে খুব জরুরি তা না, কিন্তু অ্যাটলিস্ট যে আমরা অ্যাবনর্মাল ফ্রিকোয়েন্সি এবং লিকুইডিটি বুঝাই, তাই না? যে একদিনে আমি 3বারের বেশি গেলাম এবং দেখা গেল যে সেই ফর্মটা ফর্ম স্টুল না, লিকুইড স্টুল। এখন অনেক সময় এরকম হতে পারে যে কনস্টিপেশন আছে, আমি কনস্টিপেটেড স্টুলও আমার হতে পারে, যে আমি বারবার বাওয়াল মুভ করে করে, সেটা হতে পারে যে 3বারের বেশি হয়ে গেল। সেইটা না, বিষয়টা হচ্ছে যে আমার কনসিস্টেন্সিটা লিকুইড হবে এবং ফ্রিকোয়েন্সিটা অ্যাবনর্মাল হবে। হুম, সাধারণত ওয়ান্স ইন 3 ডেজ হলে আমরা এটাকে কনস্টিপেশনের মধ্যে ফেলি না। আর 3 টাইমস পার ডে কারো যদি এই ধরনের হ্যাবিচুয়াল থেকে থাকে, এটাকেও মোটামুটি ধরা যায়। যদিও খুব কম মানুষের এরকম হয়, এটাকে মোটামুটি অ্যাবনর্মাল ধরি না, আনলেস দ্য ফর্ম ইট ইজ ফর্ম স্টুল। ঠিক আছে, আনলেস ইট ইজ নট লিকুইড। তাহলে আমরা জানলাম যে ফ্রিকোয়েন্সি এবং কনসিস্টেন্সি দুইটাই অ্যাবনর্মাল হবে ডায়রিয়া বলতে গেলে। এখন আমাদের ইনফেক্টিভ ডায়রিয়া, ধরেন কারো যদি বমি থাকে এবং সাথে ডায়রিয়া থাকে, তাহলে ভমিটিং এর জন্য তার গ্যাস্ট্রাইটিস, ডায়রিয়ার জন্য এন্টেরাইটিস। আর তাহলে দুটা মিলিয়ে গ্যাস্ট্রো এন্টেরাইটিস, মানে ইনফ্লামেশন, তাই তো? আর শুধু ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করলে সেটাকে আমরা আমাদের গাটের ইনফ্লামেশন হিসাবে এন্টেরাইটিসও বলতে পারি। এখন আমরা যদি ইনফেকশাস কজ এর মধ্যে যেতে চাই, তাহলে টক্সিন রিলেটেড যেগুলা, যে খাবারের ভিতর, যেমন ব্যাসিলাস সিরিয়াস বা স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস অথবা ক্লস্ট্রিডিয়াম, এইগুলার স্পিসিস গুলো যখন টক্সিন প্রডিউস করে, এন্টেরোটক্সিন, তখন খুব র্যাপিড
দেখা যায় যে খাওয়ার 6 ঘন্টারও কম সময়ের মধ্যে লুজ মোশন শুরু হয়ে যায়। কিন্তু আদার কেসে অনেক সময় দেখা যায় যে একটা শর্ট ইনকিউবেশন পিরিয়ড থাকলো, আবার অনেক সময় 3 দিন পর্যন্ত, যেমন ভাইরাল ডায়রিয়া, রোটা ভাইরাস, একটা শর্ট ইনকিউবেশন পিরিয়ড থাকে। অথবা আমাদের যখন কলেরা হয়, অথবা আমাদের যে কমন ডিসেন্ট্রি হয় না, শিগেলোসিস, সালমোনেলা থেকে হলো বা ইকোলাই দিয়ে হলো, সামটাইমস আমার 1 থেকে 3 দিনের মতো সময় লেগে যেতে পারে। ঠিক আছে। আর প্রোটোজোয়াল, যেমন হেলমিন টাইপের বা প্রোটোজোয়াল কারণে যখন হয়, যেমন জিয়ারডিয়া বা এমিবিক ডিসেন্ট্রি, কমনলি কি অ্যামিবিয়াসিস তো খুব কমন, লোকজন দেখা যায় যে সাথে সাথেই প্লাজিল খেয়ে ফেলে, ফিলমেট খেয়ে ফেলে, একটু লুজ মোশন হলেই কারো কাছে যায়ও না, কিছু জিজ্ঞেসও করে না, তাই না? তাহলে যে আমাদের জিয়ারডিয়াসিস এবং এমিবিয়াসিস, এমিবিক ডিসেন্ট্রি, যেটা এমিবিক ডিসেন্ট্রিটা খুব কমন, কিন্তু এখানে অনেক সময় লং ইনকিউবেশন পিরিয়ড থাকে, যে অনেক দিন আগে হয়তো কোনো কিছুর মাধ্যমে ঢুকেছিল অর্গানিজমটা, কিন্তু সিমটমটা অনেকদিন পরে প্রকাশ পেতে পারে। আচ্ছা, এখন ডায়রিয়া ব্রডলি আমরা 4টা ভাবে ক্লাসিফাই করি যদি, যেমন একটা হতে পারে অ্যাকিউট ওয়াটারি, আরেকটা হতে পারে ব্লাডি, সেটা অ্যাকিউটলিও হতে পারে, আবার একটা ক্রনিক ব্লাডি ডায়রিয়া হতে পারে, আর ক্রনিক ডায়রিয়া তো আছেই, এবং স্টিয়াটুরিয়া। স্টিয়াটুরিয়ার একটা স্পেসিফিক ক্যারেক্টার বলা হয় যে স্টুলের সাথে যখন ফ্যাট বেশি যায়, মানে অ্যাবজর্পশন যখন কম হয়, তখন দেখা যায় যে বাল্কি, অফেন্সিভ, ফ্রোদি এবং ডিফিকাল্ট টু ফ্লাশ। টয়লেটে ফ্লাশ করলেও দেখা যায় লেগে আছে, সহজে যেতে চাচ্ছে না, এবং অফেন্সিভ থাকে, ব্যাড অর্ডার থাকে, একটু কেমন ফেনা ফেনা থাকে, এবং ভলিউমিনাস বাল্কি থাকে, ওয়াটারি কম, একটু ফেনা ফেনা, বাল্কি, ফ্রোদি, অফেন্সিভ, এরকম হতে পারে, তাই না? আর অনেক সময় আমরা আরো পরে এটা ডিটেল যাব যে স্টুলের ক্যারেক্টার দেখে আপার জিআই না লোয়ার জিআই চিন্তা করি। যদি দেখা যায় যে অনেক বেশি ওয়াটারি হচ্ছে বা এরকম স্টিয়াটুরিয়ার মতো হচ্ছে, খুব পেইল আসতেছে, পেইল কালারের, অথবা ইয়েলো গ্রিন, এরকম পেল ইয়েলো অর গ্রিন, তখন আমরা চিন্তা করি যে আপার জিআই। আর লোয়ার জিআই কোলোনিক ডিসঅর্ডারের স্টুল গুলা কিরকম হয় সাধারণত, যে একটু ব্লাড স্টেইন হতে পারে, ভলিউমটা একটু কম হয়, মিউকাস থাকলো, মানে কফের মতো দেখা গেল স্টুলের সাথে আলাদা করে কিছু কফের মতো অংশ আসছে, অথবা আম, ওই টেনেসমাস, রেকটাল এরিয়াতে ব্যথা হতে থাকলো, এরকম করে প্রেজেন্ট করতে পারে, তাই না? তাহলে আরেকটা বিষয় যেটা আমাদের আসবে, যে ওই যেটা বলছিলাম যে লং ইনকিউবেশন পিরিয়ড থাকে এবং ক্রনিক একটা, কিছুদিন ভালো, রুগী দেখা যায় ফ্লাজিল খেয়ে ফেলে, অল্প দিন খায় আবার হয়, বা কিছু না খেলেও নিজে নিজেও ভালো হয়, আবার হতে থাকে। এমিবিএসিস, জিয়ারডিয়াসিস, এই ধরনের প্রোটোজোয়াল ডায়রিয়া গুলা ইউজুয়ালি ক্রনিক এর মতো প্রেজেন্ট করে, অত সিভিয়ার অ্যাকিউট হয় না। অথবা একটা অ্যাকিউট এপিসোড থেকে তারপরে আবার মাঝে মাঝে হতে থাকে। আর ডায়রিয়ার ক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রি কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? ট্রাভেল হিস্ট্রি যেখানে নাকি এইগুলো বেশি থাকে, ধরেন বাইরের দেশ থেকে কেউ আসলো, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আমাদের দেশে, খেয়ে দিয়ে পরে দেখা গেল ওখানে ফিরলো যখন, তখন কিন্তু তার এইখানকার ট্রাভেল হিস্ট্রিটা ওখানে গিয়ে তার লুজ মোশন হলে উইল বি ইম্পর্টেন্ট, তাই না? আবার আমরা জানি সিউডো মেমব্রেনাস কোলাইটিস। সুডো মেমব্রেনাস কোলাইটিস কখন হয়? ধরেন আপনি কোনো একটা দাঁতের কাজ করেছেন বা কোনো একটা নিউমোনিয়া কোনো পেশেন্টকে ইয়ে দিয়েছেন, ক্লিন্ডামাইসিন দিয়েছেন, আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ? তখন দেখা গেল যে খাওয়ার কিছুদিন পরে পেশেন্টের লুজ মোশন শুরু হলো, কোনো কিছুই কারণ পাওয়া যায় না। পরে আপনি চিন্তা করলেন যে না, এটা বন্ধ করে দেই আর মেট্রোনিডাজোল দিয়ে দেই, দেখলেন যে রুগী ভালো হয়ে গেল, বা বন্ধ করে দিয়েও 2 দিনের মধ্যেই ভালো হয়ে গেল। সো অনেক সময় অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হতে পারে, যে আমাদের নর্মাল ফ্লোরা গুলা তখন কি হয়, যে মরে যায়, এবং অন্য যে অর্গানিজম, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল, যেমন এরা আপার হ্যান্ড হয়ে যায়, তখন আমাদের এই ধরনের সুডোমেমব্রেনাস কোলাইটিস হতে পারে। এটাও একটা সিরিয়াস ইস্যু অবশ্য, এটা আমরা পরে যাব,
এটা টাইপটা দেখবো যে কিরকম করে প্রেজেন্ট করে। এখন ডায়রিয়ার ক্ষেত্রে আমরা যদি একটু ভাগ করি যে 14 দিনের নিচে যেটা ভালো হয়ে গেল অ্যাকিউট, আর যদি এর বেশি থাকে তাহলে সেটা আমরা ক্রনিক ধরছি। অ্যাকিউট ডায়রিয়া ইউজুয়ালি 7 দিনের মধ্যে একটা ইয়েতে চলে আসে, মানে লেস সিভিয়ার একটা টলারেবল স্টেটে চলে আসে। এখন অ্যাকিউট যখন হবে এটা ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়ালও হতে পারে, মানে ইনফেক্টিভ হলো, অথবা দেখা গেল আমার খাবারে কোনো সমস্যা করেছি, এমন খাবার খেয়েছি যেটা হজম হয়নি ভালো, তাহলেও হতে পারে। ল্যাক্সেটিভ দিয়ে কনস্টিপেশন রিলিফ করার জন্য ল্যাক্সেটিভ খেয়েছিল, পরে দেখা গেল এমন ডায়রিয়া শুরু হয়ে গেল, কনস্টিপেশন রিলিফ হয়ে ওভারডোজ হয়ে বা সাইড এফেক্ট হয়ে গেল। আর অ্যান্টিবায়োটিক থেকে তো বললাম। আর ক্রনিক সাধারণত কোন কোন ক্ষেত্রে হয়, যেমন আমরা জানি ইরিটেবল বাউল সিনড্রোম খুব কমন, অনেকেরই আছে আমাদের, ভেরি কমন একটা জিনিস। হ্যাঁ, সাধারণত স্ট্রেসফুল পার্সোনালিটি যারা টাইপে তাদের থাকতে পারে। আর একটা খারাপ অসুখ হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এইটা আবার একটা ভালো অসুখ না, এটা একটু সিরিয়াসই অসুখ, কিন্তু আইবিএস খুব বড় অসুখ হিসাবে ধরা যাবে না, এটা তেমন কোনো ভালো চিকিৎসাও আজ পর্যন্ত নাই। স্ট্রেস কন্ট্রোল বা ও একটা চিকিৎসা। আর ক্রনিক ইনফেকশন যদি কারো থাকে তারও ক্রনিক ডায়রিয়া হবে। আচ্ছা, এখন আমরা এই স্লাইডে যাওয়ার আগে আমরা একটু নিজেরা দেখি তো আমাদের কি অবস্থা। আচ্ছা, আমাদের পার্টিসিপেন্টের দেখতে পাচ্ছি না। কুদ্দুস সাহেব, ডক্টর আব্দুল কুদ্দুস, আপনি জি কি একটু আনমিউট হবেন? জি। জি জি ম্যাডাম। আচ্ছা, আপনি একটু বলবেন যে ধরেন একজন, আপনি দেখেছেন তো এতক্ষণ না জি স্ক্রিন? স্যার। জি ম্যাডাম। ওকে, শুনতে অসুবিধা হচ্ছে না? না ম্যাডাম না। আচ্ছা, ধরেন একজন ডায়রিয়ার পেশেন্ট আসলো, সেই ক্ষেত্রে আমরা কি কি জিজ্ঞেস করি তাকে হিস্ট্রি টেকিং এর সময় লুজ মোশন নিয়ে আসলে? ম্যাডাম প্রথমে জিজ্ঞাসা করবো যে কয়দিন ধরে মানে লুজ মোশন, কয়দিন ধরে পাতলা পায়খানা। 2 নম্বরে জিজ্ঞাসা করবো যে পায়খানার সাথে ব্লাড যায় কিনা, রক্ত যায় কিনা। 3 নম্বরে হচ্ছে যে লাস্ট কবে ইউরিন পাস করছে, মানে প্রস্রাব, লাস্ট প্রস্রাবটা কতক্ষণ আগে, কারণ 6 ঘন্টা পর্যন্ত যদি প্রস্রাব না হয় ছোট বাচ্চার ক্ষেত্রে বিশেষ করে, তাহলে তার একটা গুরুত্ব আছে যে রেনাল ফেলিওরের দিকে যায় কিনা বা ডিহাইড্রেশন বেশি কিনা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তার হাইড্রেশন স্ট্যাটাসটা বোঝার চেষ্টা করবেন। আর ও, মানে বড়দের ক্ষেত্রে রিসেন্ট কোনো খাবার মানে পয়জনিং, এইটা বাড়িতে অন্য পরিবারের অন্য কারো আছে কিনা, যদি ফুড পয়জনিং কারণে ডায়রিয়া সন্দেহ করি। রাইট, আদার মেম্বার্স এফেক্টেড কিনা, বা স্কুল কলেজ কোথাও থেকে একসাথে গিয়ে খেয়েছে তার ক্লাসমেটস, তারা এফেক্টেড কিনা, যারা জি ম্যাডাম। একসাথে খেয়েছে এফেক্টেড কিনা, এক্স্যাক্টলি, তাহলে একটা কমন সোর্স আপনি চিন্তা করতে পারবেন। জি ম্যাডাম। রাইট, আর ভেরি গুড। ক্ষেত্রে কিছু অ্যান্টিবায়োটিক হচ্ছে যে মানে কোলাইটিস করে, মানে অ্যান্টিবায়োটিক যেমন অ্যামোক্সিসিলিন, সেপ্রাটিন গ্রুপ, মানে রিসেন্টলি কোনো অ্যান্টিবায়োটিক খাইছে কিনা বিশেষ করে, বা এনএসএআইডিএস কিছু আছে, এগুলি অনেক সময় ডায়রিয়া করে। আর পিপিআই, এনএসআইডিএস কিছু অ্যান্টিবায়োটিক কোলাইটিস করে। আর এগুলো ড্রাগের হিস্ট্রি আছে না রিসেন্ট, মানে বিশেষ করে রাইট, অ্যান্টিবায়োটিক। এক্স্যাক্টলি, ড্রাগ হিস্ট্রি। যদিও প্রোটন পাম্প ইনহিবিটরের ডায়রিয়াটা খুব বেশি কমন না, কিন্তু ডায়রিয়া হলে আমরা প্রোটন পাম্প ইনহিবিটর বন্ধ করে দেই, যেহেতু এটা প্রোকাইনেটিক এজেন্ট, এটা প্রপার্টি প্রোকাইনেটিক। আর এনএসএআইডি থেকে হতে পারে, কিন্তু যেটা কমনলি এক্স্যাক্টলি অ্যান্টিবায়োটিকটা থেকে। অ্যামোক্সিসিলিন খেলে ওরকম লুজ না, মানে ইয়ে না হলেও আসলে ফর্মড জিনিসটা নষ্ট হয়ে যায়, দেখা যায় লিকুইড স্টুল পাস করছে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, এক্স্যাক্টলি। তাহলে কিছু কমন অ্যান্টিবায়োটিক আছে, আর কিছু তো আছে একেবারে সিউডোমেমব্রেনাস কোলাইটিস করে ফেলে, তাই না? আসলে এনি অ্যান্টিবায়োটিক থেকেই সেটা হতে পারে, ডিপেন্ড করে যে জেনেটিক্যালি সাসেপ্টেবল কিনা সেই পার্সনটা। ভেরি গুড, তাহলে আমরা এই হিস্ট্রি গুলা, কোথায় খেয়েছে, কখন খেয়েছে, আদার ইনভলভ কিনা, এবং সে ল্যাক্সেটিভ খায় কিনা, এটাও একটা ইম্পর্টেন্ট, তাই না? হয়তো সে কনস্টিপেশনের জন্য খেয়েছে, দেখা গেছে যে অনেক রুগীরই এরকম হয় যে ল্যাকটুলোজ খেয়ে ডায়রিয়া হয়ে গেছে, এবং সেই ডায়রিয়া আবার ভালো হতে 2-1 দিন লেগে।
ফাইন, ঠিক আছে, তাহলে আমি এটাতে যেহেতু যেতে চাচ্ছিলাম তাই আমরা একটু করলাম যে হিস্ট্রি টেকিং এর মধ্যে আপনি যেগুলা বলেছেন, কি ধরনের খাবার, কোথায় খাবার, স্টুলের টাইপ, একদম রাইস ওয়াটারি কিনা, ব্লাড আছে কিনা, মিউকাস আছে কিনা, এগুলা একটু, এবং তার এর আগে কতবার অ্যাটাক হয়েছে, প্রায়ই এরকম হয় কিনা। আরেকটা জিনিস হচ্ছে যে এটার সাথে সাথে তার জ্বর আসছে কিনা, মানে আদার কি সিমটম আছে, শুধুই কি পেট খারাপ, নাকি পেট খারাপটা আসলে অন্য কোনো অসুখের পার্ট হিসাবে আসছে। আচ্ছা, এখানে যে একটা পার্ট উইকনেস, এটা আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি, মানে উইকনেস দিয়ে আসলে কি কি ইন্ডিকেট করা যায়? উইকনেস ম্যাডাম, যদি মানে ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস হয় তাহলে অনেক সময় ডায়রিয়া থাকে বা অল্টার বাউল হ্যাবিট থাকে, সেই পেশেন্টগুলি উইক থাকতে পারে। আর একটা হচ্ছে যে ইরিটেবল বাউল সিনড্রোম বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এরা মাঝে মাঝে ডায়রিয়া নিয়ে আসে। এরা কিন্তু মানে সাধারণত দেখা যায় যে ডিপ্রেশনে থাকে বা এরা একটু উইক বলতে পারে, ইনফ্লামেটরি বাউল ডিজিজ যারা ভোগে। আরেকটা আচ্ছা, মানে আমার জানা মতে এইটুকু। ওকে, ফাইন, ঠিক আছে। আহ এটা রাইট, এক্স্যাক্টলি এই জিনিসগুলো হতে পারে। আর যদি অলরেডি তার বেশ কয়েকবার হয়ে যায় লুজ মোশন, সেই অবস্থায় আসে, তার হাইড্রেশন ইম্পেয়ার্ড হওয়ার সাথে সাথে, সে ডিহাইড্রেটেড হওয়ার সাথে সাথে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সও হয়ে গিয়ে থাকতে পারে। সো সে যদি হাইপোক্যালেমিয়া হলে উইক। এক্স্যাক্টলি হাইপোক্যালেমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। আরেকটা আনকমন এরকম পেশেন্ট, বাট যদি কোনো কারণে এরকম চলে আসে যে হয়তো কয়েকদিন আগে তার একটা ডায়রিয়া ছিল বা কোনো পাশাপাশি রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন ছিল বা ছিল না, তারপর দেখা গেল সে একেবারে তার লোয়ার লিম্ব দিয়ে উইকনেস শুরু হয়ে গেল, এতই উইক যে সে হাঁটা চলাফেরাই পারছে না একেবারে, তাহলে হাইপোক্যালেমিয়ার পাশাপাশি নিউরোলজিক্যাল একটা ডিজিজ অনেক সময় ডায়রিয়ার হিস্ট্রি নিয়েও প্রেজেন্ট করতে পারে। সেটা কি আমরা জানি কি? গুলিনবারি সিনড্রোম ম্যাডাম, গুলিনবারি সিনড্রোম। এক্স্যাক্টলি জিবিএস হতে পারে। তো তাহলে কমন প্র্যাকটিসে আমরা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স পেতে পারি, আপনি যেগুলো বললেন সেটা হতে পারে, প্লাস কিছু জিবিএস পেশেন্ট এভাবে প্রেজেন্ট করতে পারে। ফাইন, তাহলে এরপরে আমাদের যেটা আসবে যে স্ট্রেসের কথা তো বললামই আমরা, এখন অ্যাবডোমিনাল পেইনটা আছে কিনা এবং থাকলে কি সেটা প্যারাআম্বিলিকাল এবং অথবা পেরিআম্বিলিকাল, উপরের দিকে নাকি একটু লোয়ার, লোয়ার অ্যাবডোমিনাল? তো উপর দিকে সাধারণত আমাদের মিড মিড অ্যাবডোমেনে স্মল গাট থাকে, নিচের দিকে আর একটু লার্জ গাট থাকে। অনেক সময় আইবিএস এর পেশেন্ট গুলাও এক্সামিন করতে গেলে দেখা যায় খুব টেন্ডার থাকে, হ্যাঁ, টেন্ডারনেসও পাওয়া যায়। আর স্টুলটা যে অনেক ভলিউমিনাস কিনা, নাকি আবার স্মল ভলিউম এরকম কিনা। রাইস ওয়াটারই আমরা জানি, আমরা কলেরার ক্ষেত্রে বলি, টাইফয়েডের ক্ষেত্রে আসলে অত টিপিক্যাল প্রেজেন্টেশন। আচ্ছা, হাইড্রেশনটা ভেরি ইম্পর্টেন্ট ফার্স্টে আসলেই। ইউরিন আউটপুটের কথা আপনি বলেছেন, এক্স্যাক্টলি। আর আরেকটা জিনিস, যে পেশেন্টের যদি দেখা যায় যে না সে অ্যালার্ট ওরিয়েন্টেড, অত বেশি থার্স্টি না, টাংটা আপনি বের করে দেখলেন অত ড্রাইও নাই, সেই ক্ষেত্রে আমাদের চিন্তা কম। কিন্তু যদি দেখা যায় একটু রেস্টলেস বা ইরিটেবল, কিছুক্ষণ পর পরই পানি খাচ্ছে, আপনার চেহারা দেখে মনে হচ্ছে সানকেন আইস, তাহলে বুঝতে হবে না সাম সাইন অফ ডিহাইড্রেশন আছে, এনি টু যদি থাকে। আর এর চেয়ে বেশি আরেকটু আগিয়ে গেলে সে দেখা গেল লেথার্জিকই হয়ে যায়, তার ওই স্টেজ পার হয়ে গেলে লেথার্জিক, এবং আপনি তখন স্কিন পিঞ্চ টেস্ট করলে দেখা যাবে যে স্লো রিটার্ন করছে স্কিনটা, সেই ক্ষেত্রে। আর এরপরে যদি চলে যায় যে না, পেশেন্ট একদম শকে চলে যেতে পারে, যে আমরা এই স্টেজে যাওয়ার আগে যদি পোস্চারাল ড্রপটা দেখি, তখন দেখা গেল যে নর্মালি বিপি কমে নাই, কিন্তু পোস্চারাল ড্রপ চলে আসছে, তাহলেও আমি কেয়ারফুল হয়ে যেতে পারি যে না, পেশেন্টের পোস্চারাল ড্রপ হচ্ছে, তার মানে এরপরে তার শুয়ে থেকেই বিপি কমে যাবে, পালস কমে আসবে, ওই স্টেজেই আপনি আইভি দিয়ে দিলেন। সুযোগ না থাকলে ওরালি খাওয়ায়, অ্যাটলিস্ট একেবারে শকে যাতে না যায় সেটা প্রিভেন্ট করলেন। আর শকে চলে গেলে তো আপনি বিপি কম পেলেন, হাইপোটেনশন, র্যাপিড উইক পালস,
এবং ক্যাপিলারি ফিলিং টাইম যেটা বলে, এটা আমরা যে খুব বেশি করি তা না, থিওরিটিক্যালি বলে। আচ্ছা, এর পরের স্লাইডটা খুব বেশি আমাদের দরকার নেই, আমরা এটা স্কিপ করে পরেরটায় চলে যাচ্ছি, যে এখানে বিভিন্ন অসুখের কিছু ফিচার আছে, আমাদের এটা খুব বেশি এখানে দিবে না, তার চেয়ে বরং আমরা স্টুলের কনসিস্টেন্সিটা একটু দেখি। যে আমরা যদি ওই যে শুরুতেই যেটা বলেছিলাম যে ফিসেসের পরিমাণ কম, একটু স্মল অ্যামাউন্ট, একটু স্ক্যাটার্ড, ব্লাডি, এই ধরনের হলে কোলোনিকটা বেশি চিন্তা করি। লিকুইড আর ইউনিফর্ম একটা স্টুল আসতেছে, স্মল বাওয়েল বেশি চিন্তা করি। আর আমরা জানি যে রুগীকে আমরা জিজ্ঞেস করি যে কফের মতো যায় কিনা, স্টুলের মধ্যে কি কফ দেখেছেন এরকম লাগে? সাধারণত এন্টামিবা হিস্টোলাইটিকা দিয়ে এমএবিএসিস হলে এরকম হয়। আর ওই জিয়ারডিয়া দিয়েও একটা অফেন্সিভ বাবলি, এটা ইনফ্যাক্ট এমএবিএসিস এও এরকম আসে। ম্যালঅবজর্পশনের স্টিয়াটুরিয়া, যেটা একবার আমরা অলরেডি বলেছি কিরকম হয়। আইবিএস এর স্টুলেরও আসলে কখনো দেখা যায় সামটাইমস স্টিয়াটুরিয়া, কখনো এরকম ফিলেট বা রিবন লাইক, খুব আলাদা করা যাবে না। কিন্তু কেউ যদি ব্ল্যাক টারি স্টুল বলে, ব্ল্যাক টারি আলকাত্রার মতো বা মাথার চুলের মতো কালো এবং সফট, নেভার হার্ড, সেমি সলিড বা ইউজুয়ালি সেমি সলিড হয়, একদম লিকুইড হয় কম, সেটা অ্যালার্মিং, এই পেশেন্ট শকে চলে যেতে পারে। মেলানা, সেটা হচ্ছে মেলানা, এবং মেলানা যদি কারো হয়ে থাকে, হি শুড বি অ্যাডমিটেড অ্যান্ড রেফার ডেফিনেটলি। আর বাকি যেগুলা, এগুলা আমরা অলরেডি জানি। আর এই ইন্টারসেপশন আর হার্স্প্রাং এগুলা খুব বেশি বলার নেই, কারণ আমরা কমন প্র্যাকটিসে এগুলা খুব বেশি পাবো না। ভলিউমের বিষয়টা, মিড অ্যাবডোমেনে পেইন, লোয়ার অ্যাবডোমেনে পেইন, এবং লার্জ ভলিউম হলে স্মল বাওয়েল, স্মল ভলিউম হলে লার্জ বাওয়েল, এটা আমরা বলে ফেলেছি অলরেডি। আচ্ছা, আর যদি আমরা কয়েকটা সিমটম মিলায় ডায়াগনোসিস করার চেষ্টা করি, যেমন আমাদের ডায়রিয়ার সাথে ব্লাডার মিউকাস আসছে, সাথে প্রচন্ড লোয়ার অ্যাবডোমিনাল ক্র্যাম্প হচ্ছে, টেনেসমাস হচ্ছে, সেটাকে আমরা ডিসেন্ট্রি ধরি, তাই তো? ডিসেন্ট্রি যেমন শিগেলা দিয়ে হতে পারে, কমনলি আমাদের শিগেলোসিস হয়। আর যদি দেখা যায় যে আমার কনস্টিপেশন ছিল, তারপরে কনস্টিপেশন রিলিভ হওয়ার পর আমার ডায়রিয়া হচ্ছে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হচ্ছে, সাথে একটু নসিয়া, তাহলে বুঝতে হবে যে না, এটা আসলে স্পুরিয়াস, আমার ফিকাল ইম্প্যাকশনটা সরে গেছে, এর উপরে যতদিন ধরে আমার এই স্টুলটা ছিল ওটা লিকুইড হয়ে গেছে, সেটাই বের হচ্ছে, এরকমও হতে পারে। আর যদি প্রফিউজ ওয়াটারি ডায়রিয়া হয়, অ্যান্টিবায়োটিকের হিস্ট্রি থাকে, ডিস্টেনশন হতে থাকে, অ্যাবডোমেন ক্র্যাম্প, রোগীকে খারাপ মনে হয়, সেই ক্ষেত্রে সিউডোমেমব্রেনাস কোলাইটিস হতে পারে। আবার কখনো ডায়রিয়া, কখনো কনস্টিপেশন, পেটে ব্যথা, সাথে স্ট্রেসফুল পার্সোনালিটি, মাঝে মাঝেই ফ্ল্যাটুলেন্স, সকালে ঘুম থেকে উঠে অফিস যাওয়ার আগেই, মানে নাস্তা করলেই সাথে সাথেই বাথরুম যেতে হয়, বা কোনো স্ট্রেসফুল সিচুয়েশন বা ঘটনা শুনলেই দেখা যায় কয়েকবার করে বাথরুমে যেতে হয়, এই ধরনের পেশেন্ট গুলো সাধারণত ইরিটেবল বাউল সিনড্রোমের পেশেন্ট। আর আমরা জানি, সবসময় পড়ে আসছি, যে অল্টার্ড বাওয়েল হ্যাবিট যদি কারো থাকে, তাহলে সেটাকে আমরা কোলোনিক অরিজিন আছে কিনা এটা খোঁজার চেষ্টা করি, সাথে যদি ব্লিডিং থাকে তাহলে তো আরো বেশি চেষ্টা করি। ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ একটা সিরিয়াস ডিজিজ, এটা সিভিয়ার অ্যাবডোমিনাল ক্র্যাম্প, ব্লাড, মিউকাস এগুলো আসতে থাকে, এবং পেশেন্ট একেবারে টক্সিক থাকে, লেথার্জিক হয়ে যায়। ম্যালঅ্যাবজর্পশন আমরা অলরেডি বলেছি। সিলিয়াক ডিজিজ বা সিস্টিক ফাইব্রোসিস আসলে রিকারেন্ট চেস্ট ইনফেকশনের রোগী যদি ডায়রিয়া নিয়ে আসে, তখন চিন্তা করব। সিস্টিক ফাইব্রোসিসের চেস্ট প্রেজেন্টেশনই বেশি হয় অ্যাবডোমিনাল প্রেজেন্টেশনের চেয়ে। আচ্ছা, এখন ইনভেস্টিগেশন কি করবেন? সাধারণত আমরা কি খুব বেশি কিন্তু ইনভেস্টিগেশন বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই কিন্তু করাই না। দেখা যায় 3 দিন 5 দিনে রোগী ভালো হয়ে গেছে। কিন্তু যদি করাই, তাহলে এবং কোন কোন ক্ষেত্রে করাবো, যেমন আমরা স্টুলে যদি দেখতে চাই, কি করব? স্টুল আরএমই দিলে ম্যাক্রোফেজ আছে কিনা, সিস্ট, ওভা, কোনো প্যারাসাইট এগুলা বলছে কিনা, সেটা একটা দেখার বিষয় আছে। স্টুল কালচার
কখন? যখন দেখা যায় স্টুল কালচারের আগেই তো পেশেন্ট অ্যান্টিবায়োটিক পেয়ে যায় বা বেশিরভাগ রোগী ভালোও হয়ে যায়, যেই ক্ষেত্রে প্রলং হবে, আমি ডায়াগনোসিস করতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা কালচার করার চেষ্টা করি। আদারওয়াইজ স্টুল আরএমই প্র্যাকটিস হলেও কালচার ইজ ভেরি লেস প্র্যাকটিসড একটা জিনিস। হ্যাঁ, আর ব্লাডে যদি দেখেন, যে আমি দেখি তো যে ডাব্লিউবিসি বেড়েছে কিনা, আমার একেবারে সিস্টেমিক ইনফেকশন হয়ে আছে কিনা, ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি হয়ে গেছে কিনা, বিশেষ করে হাইপোক্যালেমিয়া বা হাইপোক্যালসেমিয়া। আর এছাড়া তার নন ইনফেক্টিভ কজ, যেমন থাইরোটক্সিকোসিসের পেশেন্টও কিন্তু হাইপার ডেফিকেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। এইচআইভি যদি আমার ওরকম সিগনিফিকেন্ট মনে হয়, হিস্ট্রি আছে ওই ধরনের, ইন্ডিকেটিং হিস্ট্রি আছে, তাহলে এনিমিয়া থাকতে পারে এইসব রোগীদের, আগে থেকেই হয়তো হেলমিনথিয়াসিস হয়ে আছে, এই জন্য আগে থেকে সে এনিমিকও থাকতে পারে। এই জিনিসগুলো আমরা দেখি, আর বাকি কিছু যেটা তার সাথে মিলে বা যেটা তার ক্ষেত্রে জরুরি। তাহলে আমাদের ইনভেস্টিগেশন আসলে খুব কমই লাগে প্র্যাকটিক্যাল লাইফে। দেখা যায় সাধারণত আমরা সিমটমের উপর বেস করে, যদি না অনেক জ্বর আছে, পেশেন্ট টক্সিক, অলরেডি অ্যান্টিবায়োটিক খেয়েছে, ভালো হচ্ছে না, দিনে দিনে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, এইসব ক্ষেত্রে আমাদের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমাদের অ্যাডমিশনও লাগতে পারে, সেটাতে আমরা সামনে যাচ্ছি। আচ্ছা, এখানে জাস্ট দুটা কেস সিনারিও আছে, আমরা যদি একটু বলার চেষ্টা করি, যে a 40-year-old male came to you with the complaints of loose motion for 6 hours, which is watery in nature, occurred 9 to 10 times within this period, along with fever, abdominal pain, vomiting. কি মনে হয়, কি মনে হচ্ছে? 6 ঘন্টা ধরে লুজ মোশন, জ্বর, একদম অ্যাকিউটলি শুরু হলো, অ্যাবডোমিনাল পেইন হলো, বমি হলো, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ব্লাডের ম্যাডাম কথা কিছু বলেন? স্লাইড দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে না? জি 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 না ম্যাডাম, স্লাইড স্লাইড আসতেছে না, স্লাইড কি আছে কিনা? আমি কথাটা বুঝতে পারিনি, আবার শুনি। স্লাইড আসছে না আসছে না? ম্যাডাম আসছে না, আসছে না। আসছে। জি না, আসে না, আসে না ম্যাডাম। আসে না, কেন আসছে না? আচ্ছা, আমি আবার যাচ্ছি, কি হলো? মিস্টার আনোয়ার ফারুক বলছেন? জি ম্যাডাম, ওই স্লাইড দেখা যাচ্ছে না, মানে আপনার ছবি দেখা যাচ্ছে কিন্তু স্লাইড বোধহয় দেখা না, আসছে না ম্যাডাম। এখনো তাই? জি এখনো ম্যাডাম। তাই? জি ম্যাডাম। ওকে, আমার তাহলে আবার ইয়েতে যেতে হবে, আমি শেয়ারে যাচ্ছি আবার। কেন এরকম হলো? আনোয়ার সাহেব, এখন কি দেখা যাচ্ছে? জি জি ম্যাডাম, জি ম্যাডাম, দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, ফাইন। আচ্ছা, আহ আপনি কি আমাদের এই কোর্সের নাকি আমাদের পার্টিসিপেন্ট? আমি কোর্সে ম্যাডাম, জি পার্টিসিপেন্ট। আপনি আমাদের স্টুডেন্টদের একজন? জি 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 ম্যাডাম। ওকে, ঠিক আছে, তাহলে আপনি এটা একটু বলেন আমার। ম্যাডাম পড়বো এটা? না, পড়লাম, আমি তো পড়লাম। ও, আচ্ছা আচ্ছা। পড়াটা শুনেছেন কিন্তু দেখতে পাননি? জি 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 ম্যাডাম। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে যেমন এই সিনারিওতে আপনার কি মনে হয়, এরকম একটা পেশেন্ট যদি আসে 6 আওয়ার্স এর হিস্ট্রি নিয়ে, মানে অ্যাকিউট একটা হিস্ট্রি, সাথে অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, জ্বরও আছে, জি মানে এটা তো ডেফিনেটলি একটা অ্যাকিউট, তাই না? অ্যাকিউট জি জি গ্যাস্ট্রোএন্টেরাইটিস ম্যাডাম, হচ্ছে, অ্যাকিউট 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 ওয়াটারি ইনফেক্ট ডায়রিয়াই মনে।
ইনফেক্টিভই মনে হচ্ছে, তাই না? কারণ ইনফেক্টিভ আর তো ওয়াটার কোনো বয়। কিছু বলা নাই জি যে আর তার কোনো হিস্ট্রি বা তার কোনো কিছু, তাহলে জি এক্স্যাক্টলি। এবং ওয়াটারি বলেছে, তাই না? লুজ মোশন ওয়াটারি, ওয়াটারি। যখন জি ওয়াটারি হবে এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে, অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, তাহলে এটা আপনার সোর্সটা কি মনে হচ্ছে? কোন কোন সোর্সের হতে পারে এটা? ব্লাড নেই, মিউকাস নেই, টেনেসমাস নেই। ফুড অরিজিন সম্ভবত। হতে পারে। ওকে, বলতে চাচ্ছেন আপনি টক্সিন, জি ফুডের যে টক্সিন রিলেটেড, যেহেতু খুব জি শর্ট, জি যদিও এখানে হিস্ট্রি দেয়া নাই, জাস্ট 6, আমি ধরে নিচ্ছি খুব শর্টলি হতে পারে ডায়েটারি জি একটু ভমিটিং ডিসজেশন, যেহেতু আছে। ভমিটিংও আছে, হুম, এক্স্যাক্টলি। হুম, অথবা যে হ্যাঁ, হতেই পারে, কারণ আদার কোনো হিস্ট্রি নাই, কিন্তু হতেই পারে। এখন সেটা হুম, কোনো ফুড অরিজিন থেকে হয়তো ইনফেক্টিভ হয়েছে। হুম। সেকেন্ডটা যদি বলেন, সেকেন্ড যেটা, এইটাতে কি মনে হয়? একজন ইয়াং ফিমেল, 23-year-old, দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম। আচ্ছা, একদিনের লুজ মোশন ফর 1 day, এটা ওয়াটারি না, ব্লাড জি অ্যান্ড মিউকাস মিক্স জি several times within this period along with fever, abdominal pain and nausea. আচ্ছা আচ্ছা, ঠিক। মিউকাস আছে, ব্লাড আছে, হুম। এইটার অরিজিনটা কোথায়? কোন জায়গায় মনে হচ্ছে ব্লাড আর মিউকাস নিয়ে আসলে? আপার জিআই না লোয়ার জিআই, মানে কোলোনিক অরিজিন না স্মল গাট? ক্লোনিক অরিজিন ম্যাডাম। কল্যাণী করে। কোলোনিক অরিজিন, ইয়েস। কোলোনিক অরিজিন, যেহেতু ব্লাড এন্ড মিউকাস আছে, ওয়াটারি নাই, কোলোনিক হুম, অরিজিন। হ্যাঁ, তো আমরা যদি ধরে নিই যে ঠিক আছে, একদিনের এটা, জ্বরও আছে, পেটে ব্যথা আছে, নজিয়া হচ্ছে, তাহলে হুম, এটা কোলোনিক কোনো ইনফেক্টিভ কজ ধরে আপনি ট্রিট করছেন। কিন্তু এই ক্ষেত্রে আপনি এই মেয়েটার আর কি কি হিস্ট্রি নিতে পারেন, কি কি জিজ্ঞেস করতে পারেন? ও তো এলডারলি না, সুতরাং আমার অল্টারনেট বাওয়েল হ্যাবিটের দিকে যাওয়ার সম্ভাবনা কম, তাই না? যে হুম, কোলোনিক ক্যান্সার ট্যান্সারের কথা তো কম চিন্তা করব। জি এখনই ইয়াং একটা ফিমেল, ওর কি কি জিজ্ঞেস করা যেতে পারে? ইয়াং ফিমেলটাকে কি জিজ্ঞেস করা যেতে পারে? আর ওই যে হিস্ট্রি টেকিং ছিল না আমাদের, জি বা বিভিন্ন যে আমাদের এখানে আমরা পড়েছিলাম যে ডায়রিয়া, ব্লাড, মিউকাস, অ্যাবডোমিনাল পেইন, এগুলা নিয়ে প্রেজেন্ট করলে কি কি অসুখ হতে পারে, সেই রিলেটেড কোনো কিছু জিজ্ঞেস করা যেতে পারে কিনা? আইবিএস কি হতে পারে এটা? আইবিএস এর সাধারণত ব্লাড যায় না ম্যাডাম। এক্স্যাক্টলি, সাধারণত ব্লাড না, আসে। আইবিএস এ ব্লাড যাবেই না, জি অসাধারণ ভাবেও যাবে না, সাধারণ ভাবেও যাবে না। ম্যাডাম এটা আইবিএস আইবিএস এর ইনফ্লুয়েন্সের জন্য। পেশেন্টের ব্লাড গেলে ইউ এক্সক্লুড আইবিএস। ওয়েট লস হুম, হলে আইবিএস ইজ এক্সক্লুডেড, নো ব্লাড, নো ওয়েট লস, আনলেস ইউ হ্যাভ অ্যানাল ফিশার or any other pathology. আইবিএস এর রোগীর কখনো ব্লাড যাবে না। এটা তো হুম। ধরলাম আমি কমনলি, মেটা ডিসেন্ট্রি ধরে নিচ্ছেন আপনারা, কোলোনিক অরিজিন। এমবিবিএস হতে পারে না ম্যাডাম? হ্যাঁ, হতে পারে না, কেন হতে জি পারে? ম্যাডাম। জি ম্যাডাম। ব্লাড যাচ্ছে, মিউকাস যাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ইনফেকশন ছাড়া এই মেয়েটার আর কি কিছু জিজ্ঞেস করা যেতে পারে কিনা, পাস্ট হিস্ট্রি তাকে কি কিছু জিজ্ঞেস করা যেতে পারে কিনা, এই ম্যাডাম ধরনের যদি। আলসারেটিভ কোলাইটিস এরকম হতে পারে কিনা? আলসারেটিভ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, যে তার আগে এরকম হতো কিনা, মাঝে মাঝে এরকম হয় কিনা, খুব সিরিয়াস অবস্থায় এরকম ডায়রিয়া নিয়ে সে আগে ভর্তি হয়েছে কিনা, তাকে কখনো কোলোনোস্কোপি করতে বলেছিল কিনা, কিছু পাওয়া গিয়েছিল কিনা, জাস্ট পাস্টে তার এটা যদি জাস্ট একটাই এপিসোড হয়, বা মাঝে মাঝে এরকম তো দু একবার আমাদের হতেই পারে, কিন্তু খুব বেশি যদি আমাদের কি রিকারেন্ট ব্লাড আর মিউকাস যায়, কমই যায় এরকম, তাই না? ব্লাড তো কমই যায়, ব্লাড মিউকাস দিয়ে ডায়রিয়া আমাদের কমই যায়, আনলেস আমরা খুব বেশি আনহাইজেনিক ওয়ে মেনটেন করি লিভিং এ, তখন ফিক ওরাল রুট দিয়ে বারবার। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, ভালো বলেছেন। আচ্ছা, এখন আমরা যখন একটা পেশেন্ট দেখতে যাব, আমাদের সব সময় চিন্তা করতে হবে যে কোনো অসুখেই, যে এই পেশেন্ট আমাকে হাসপাতালে পাঠাতে হবে কি, অ্যাডমিটেড করতে হবে কি, বা রেফার করতে হবে কিনা, এটা আমাকে সবার আগে দেখে নিতে হবে। এটা সব ক্ষেত্রেই কিন্তু
রুগীর সেফটি, নিজের সেফটি। মেডিকো লিগাল ইস্যু হয়ে যেতে পারে আমাদের, আবার পেশেন্ট তো খারাপ হলেই সেটা হতে পারে। সো আমার পেশেন্ট শকে আছে কিনা আমি সবার আগে দেখে নিব। তাহলে কি বলেছি যে আর্লি ডিটেকশনের জন্য আমি পোস্টারাল ড্রপ আছে কিনা দেখে নিব। এরপরে তো ব্লাড প্রেশার তো দেখলেনি, শোয়ায় দাঁড়া করায় ব্লাড প্রেশার, পালস, ইউরিন আউটপুট কখন করেছে, কেমন করেছে ইউরিন। আর কেউ যদি সেমি কনসিয়াস হয়, ডেফিনেটলি ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্য পেশেন্ট, হ্যাভ টু রেফার দ্য পেশেন্ট। ঠিক আছে। আর ডায়রিয়ার টাইপটা দেখার জন্য একটু হিস্ট্রি নেওয়া, একটু অ্যাবডোমিনে টেন্ডারনেস আছে কিনা, সফট না রিজিড হয়ে গেছে একেবারে, সেই জিনিসগুলা দেখা যেতে পারে। এরপর আপনি হাইড্রেশন স্ট্যাটাস দেখলেন, যে রুগীকে কি মুখে খাওয়ালেই হবে নাকি আমার আইভি দিতে হবে। যদি সিভিয়ার ডিহাইড্রেশন হয় অথবা পেশেন্ট যদি শকে চলে যায়, একটু এখন মিউট হয়ে যান, তারপরে আমরা আবার যখন ডিসকাস করব ইন্টারাকশন তখন আমরা আবার আনমিউট হয়ে যান। হ্যাঁ, তাহলে আমি সাথে সাথে কি করব, আমার প্রথম কাজ হচ্ছে চ্যানেল ওপেন করা। তাড়াতাড়ি বাটারফ্লাই লাগাই দ্রুত, যদি দেখি ক্যানুলা পাচ্ছি না, দেরি হচ্ছে, দিয়ে প্রথমে চ্যানেল ওপেন করে ফ্লুইড দেয়া। কারণ আমার পেশেন্ট তো একেআই হয়ে যেতে পারে, অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে যেতে পারে, তাই না? পেশেন্ট শকে চলে গিয়ে আরো তখন অনেক বিপদ হয়ে যাবে। সো আমি সেই দিকটা আমার মাথায় প্রথমেই থাকবে যে আমার পেশেন্ট কি সিভিয়ারলি ডিহাইড্রেট কিনা, তাকে আমার আইভি দিতে হবে কিনা। এটা গেল। তারপরে আমি পরবর্তীতে কয়বার লাগবে, সাধারণত 20 ml/kg/hour 4 ঘন্টায় দিয়ে এরপর মনিটর করা, একটা স্টেবল অবস্থায় আনা। আর যদি দেখি না ইমপ্রুভমেন্ট হচ্ছে না, অনেক সময় দেখা যায় যে ভিতরে হয়ে যাচ্ছে, থার্ড স্পেস লস হয়ে যাচ্ছে, বা কোনো আমরা করতে পারছি না, কোনো ইমপ্রুভমেন্টই করতে পারছি না, তাকে পেশেন্ট কনসিয়াস লেভেলও ফিরে আসছে না, সাথে সাথে রেফার করে দিতে হবে হায়ার সেন্টার ফর অ্যাডমিশন। আর যদি দেখা যায় যে না, প্রথমে আইভি দিলাম, রুগী একটু বেটার ফিল করলো, তারপর রুগী ওআরএস খেতে পারলো বা অন্য কোনো লিকুইড কিছু খেতে পারলো, তখন আমি কি করব, তাকে অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে যে প্রতিবার পাতলা পায়খানার পর 100-200 ml এর মতো করে তাকে আস্তে আস্তে খাওয়াতে থাকলাম। বাচ্চাদের একটু আস্তে আস্তে দিতে হবে, 50-এর মতো, কারণ বমি করে ফেললে আরো ঝামেলা। বমি করে ফেললে আরো ঝামেলা। আমরা জানি যে ছোট কাপগুলা 200 ml আর একটু বড় সাইজের মাগগুলা 250, তাই না? আচ্ছা, জিঙ্কের একটা বিষয় ওরা বলেছে যে জিঙ্ক খাওয়ালে, এটা বিভিন্ন আইসিডিডিআরবি তে স্টাডিও ছিল, যে জিঙ্ক দিলে ইমপ্রুভমেন্ট হয় ডায়রিয়ার সময়। আরো কিছু জিনিস ছিল, এখন ওটা জিঙ্কের চেয়ে ওটা অত বেশি করে আসে নাই, যেমন ফলিসন দিয়ে দেখা গিয়েছিল যে ইন্টেস্টাইনাল যে এপিথেলিয়াম শেডিং হয়, ওটা আবার ফলিসন দিলে নাকি ইমপ্রুভ করে। তো ওটা বলা হয়নি, এখানে জিঙ্কের কথাই বলা আছে। জিঙ্কটা মোর স্ট্যাবলিশ, যে আমরা জিঙ্ক ট্যাবলেট যদি দেই পাশাপাশি, তাহলে সেটা ইমপ্রুভ করে। এবং ফিডিং অবশ্যই করতে হবে। খাওয়ার সময় আমরা কি করি, ডায়রিয়ার সময় আমরা বলি না যে যেই খাবারে ব্লটিং গ্যাস বেশি হয় সেগুলো অ্যাভয়েড করি। ডায়রিয়ার মধ্যে নিশ্চয়ই আমি কাউকে খুব ফ্যাটি ফুড খেতে বলবো না, ভাজা পোড়া, দুধ বা শাক এগুলো খেতে বলবো না, ডেফিনেটলি বলবো না। আর আমরা জানি যে ওআরএস, যেটা অনেকে বলে যে এখানে তো গ্লুকোজ আছে, খেলে কি ব্লাড সুগার বেড়ে যাবে। আরে আগে তো লাইফ সেভ করতে হবে। এই 13.5 গ্রাম গ্লুকোজের জন্য আমি তাকে স্যালাইন দিব না, এটা কখনোই করা যাবে না। ফার্স্ট হাইড্রেশন ঠিক করি, রুগী বাঁচাই, তারপরে ওটা ঠিক করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আসি যে কথায় কথায় এই লোপেরামাইড দিয়ে দেয়া, অ্যান্টি ডায়রিয়াল এজেন্ট, এটা কিন্তু অনেক সময় ডেঞ্জারাস হতে পারে। আমাদের তো ওষুধের প্রেসক্রিপশন লাগে না, ফার্মেসিতে গেলেই ওষুধ পাওয়া যায়, তো ইমোটিল খেয়ে ফেলা যায়, ডায়রিয়া হলেই গেলেই নিয়ে খেয়ে ফেলা যায়। কিন্তু যদি দেখা যায় যে যেটা নাকি ব্লাডি ডায়রিয়া বা হাই ফিভার বা সিস্টেমিক টক্সিসিটি, সেখানে আমি বাওয়েল মোটিলিটি কমায় দিয়ে আরো বড় বিপদ ডেকে আনতে পারি, কিন্তু একেবারে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে আমি খুব বড় ঝামেলায় পড়তে পারি। সুতরাং কাউকে অ্যান্টি ডায়রিয়াল এজেন্ট দেওয়ার আগে অনেক চিন্তা করে নিতে হবে। হ্যাঁ, যে মডারেট ডায়রিয়া আছে, পেশেন্ট ওরকম টক্সিক না, ব্লাডি ডায়রিয়া না, ওয়াটার বেশি যাচ্ছে, পেশেন্ট এমনি আদারওয়াইজ ভালো আছে, তার ক্ষেত্রে হয়তো চিন্তা করা যেতে পারে।
রেসিকাড্রোটিল আসার পর এটা বেশি ইউজ হচ্ছে। আগে তো সবাই শুধু ইমোটিলই খেত, মানে এই যে লোপেরামাইডই খেত, কমনলি ইমোটিল নামে সবাই রুগীরাও জানে, খেয়ে ফেলে। আর অ্যান্টিবায়োটিক অনেক ক্ষেত্রেই লাগে না, আমাদের কতই তো হয়, প্রায়ই হয়, 2-3 দিনেই সবাই ভালো হয়ে যায়, না খেলেও ভালো হয়ে যায়। সাধারণত খুব বেশি জরুরি হয় না, অ্যান্টিবায়োটিক লাগে না। কিন্তু দেখা যায় যে যদি দেখা যায় আমরা ইমপ্রুভ করছি না, এক্সস্টেড হয়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, স্যালাইন দিয়েও হাইড্রেশন ঠিক করা যাচ্ছে না, প্লাস হচ্ছে ব্লাড যাচ্ছে, টেনেসমাস অনেক বেশি হচ্ছে, আনটলারেবল, সেই সব ক্ষেত্রে আমরা কি করি, এম্পেরিক অ্যান্টিবায়োটিকই বেশি ইউজ করে ফেলি, তাই না? যে হসপিটালে যাওয়ার মতো না, আদার যে জিনিসগুলো আমি বললাম, অথবা পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ, কোনো কারণে সে কোনো কেমোথেরাপিউটিক এজেন্ট পাচ্ছে বা কিছু পাচ্ছে, হুম, সেই ক্ষেত্রে আমাদের দিতে হতে পারে। কমনলি আমরা কি কি ইউজ করি, সিপ্রোফ্লক্সাসিন দেয়, আইদার 2 ট্যাবস্ট্যাট দেন 101 করে টোটাল 3 days, লিভো দেয়া যেতে পারে, এগুলো ইউজ করা যেতে পারে। ডক্সি সামটাইমস ইউজ হয়, ট্রাইমেথোপ্রিন সালফামেথক্সাজোলটা ইউজ হয় একটু কম। রিফাক্সিমিন, এইটা যেরকম ট্রাভেলার্স ডায়রিয়ার ক্ষেত্রে খুব পপুলার, রিফাক্সিমিন 3 দিন একটা করে 3 বার 200, অথবা অ্যাজিথ্রোমাইসিন আমরা পেশেন্টদের খাইয়ে দিই, তাই না, যে দুইটা একসাথে খেয়ে ফেলেন, তারপরে অনেক সময় দেখা যায় আরো 2-1 দিন লাগে খাওয়া একটা করে। এইগুলো কখন, যখন আমরা ওরকম ইন্ডিকেশন যে আচ্ছা পেশেন্টের খুব সিরিয়াস বা আদার ইন্ডিকেশন আছে, টক্সিক হয়ে যাচ্ছে, বা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, বা ভালো হচ্ছে না 2-3 দিনে, বরং খারাপই হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে হতে পারে। বাচ্চারা একটু রিস্কি পেশেন্ট, চিলড্রেন অর ইনফ্যান্ট উইথ ডায়রিয়া, কারণ তারা ইজিলি ডিহাইড্রেটেড হয়ে যায়, এই জন্য একটু রিস্কি। আর যদি ভমিটিং এর সাথেও ব্লাড চলে আসে, বা স্টুলে ব্লাড বেশি থাকে, বা বাইল স্টেন ভমিটিং থাকে, পেশেন্ট টক্সিক থাকে, তাহলেও কিন্তু রেফার করে দিবেন। বাচ্চারা যেরকম রিস্কি, এইসব অ্যাডাল্ট পেশেন্টও রিস্ক, ঠিক আছে? ইমপ্রুভ করছে না, পেশেন্ট ভালো হচ্ছে না, তাদেরকে, অথবা আগে থেকেই কোনো একটা, সে বলছে না আগেও আমার প্রায় এরকম ব্লাডি ডায়রিয়া হতো, আমি সিক হয়ে যেতাম, এইসব পেশেন্টও রেফার করে দেয়া ভালো। আমার অ্যাডমিশনের কমন এবং 1 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন, ডায়রিয়া, ভমিটিং, হাইড্রেশন কারেক্ট না করলে রুগী মরে যাবে। সো এটা একটা কারণ ফর অ্যাডমিশন। ব্লাডি ডায়রিয়া যেটা খারাপই হচ্ছে, এটা একটা, সেটা আইবিডিও হতে পারে, নন ইনফেকশাসও হতে পারে। আর আরেকটা হচ্ছে ওই যে বললাম যে অ্যাবডোমেন ডিস্টেন্ডেড, পেশেন্ট শকে আছে, এই ধরনের পেশেন্ট, একেবারে টক্সিক কোলাইটিস হয়ে গেছে, বা আমি হার্ড পাচ্ছি, গার্ডিং পাচ্ছি, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রেও আমার অ্যাডমিশন করে ফেলতে হবে, কারণ অ্যাকিউট অ্যাবডোমেন হতে পারে, সার্জিক্যাল কজ হতে পারে আসলে, সেই ক্ষেত্রেও আমার অ্যাডমিট করে ফেলতে হবে। পেশেন্টের জ্বর কিরকম, ডাব্লিউবিসি কাউন্ট বেড়েছে কিনা, এই জিনিসগুলোও ইম্পর্টেন্ট। এবং এল্ডারলি পেশেন্ট বা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, তারাও ইম্পর্টেন্ট। একবার একটা মানে স্টাডিতে দেখা গিয়েছিল যে ওই যে বার্গার, বিশেষ করে হ্যাম বার্গার গুলা থেকে বেশ কিছু বাচ্চার ওয়েস্টার্ন কান্ট্রিজে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম হয়ে গিয়েছিল, ইকোলাই থেকে, তাই না? তো হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম একটা খারাপ জিনিস, যে এটা ডায়রিয়ার পাশাপাশি অ্যাকিউট কিডনি ইনজুরিও হয়ে যায়, হেমোলাইটিক এনিমিয়া প্লাস থ্রম্বোসাইটোপেনিয়া হয়ে যায়, এন্ড দিস ইজ ভেরি ডেঞ্জারাস, ঠিক আছে? সো এই ধরনের আমি কোনো কিছু যদি সাসপেক্ট করি বা আমার মনে হয়, আমরা অবশ্যই পেশেন্ট রেফার করি। আর অ্যান্টি ডায়রিয়াল এজেন্ট গুলো বাচ্চাদের ক্ষেত্রে পারতে অ্যাভয়েড করা উচিত, হসপিটাল সেটিং এর বাইরে, একটু রিস্কি হয়। আর সাধারণত যেটা বললাম যে 2 থেকে 5 দিনে আমি যদি ভালো না হই, 7 দিন হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমার ইনভেস্টিগেশন করানো, যেমন আরএমই কালচার দেখা, পেশেন্টকে রেফার করা, এইগুলো। আর একটা আনকমন জিনিস আছে কার্সিনয়েড, সেটা আমি খুব বেশি বলতে চাই না। কার্সিনয়েড পেশেন্টের ডায়রিয়া থাকে, পাশাপাশি ওই উইজ, ফেশিয়াল ফ্লাশিং, এই জিনিসগুলো থাকে।
এটা নিয়ে আমরা না হলে নাই আলোচনা করি। আচ্ছা, আরেকটা জিনিস হয় যে গল ব্লাডার কোলিলিথিয়াসিসের পেশেন্টও মাঝে মাঝে এরকম, আবার গল ব্লাডার ফেলে দিলেও দেখা যায় ফ্যাটি ফুড খেলে লুজ মোশন হয়ে যায়, এরকম কিন্তু কিছু সমস্যা হয়। আর বারবার তো মানুষের অ্যাপেন্ডিসাইটিস হয় না। আইবিএস এর পেশেন্টের ওই যে শুরুতেই বলছিলাম, আপনি যদি অ্যাবডোমেন প্যালপেট করেন দেখবেন জায়গায় জায়গায় টেন্ডারনেস, রাইট ইলিয়াক ফোসা টেন্ডারনেস। তো অ্যাপেন্ডিসাইটিস এর চেয়ে আইবিএস তো মোর কমন, তাই না? আইবিএস ঘরে ঘরে আছে। সো এই ধরনের পেশেন্ট গুলা যখন নাকি তাদের ওই ডায়রিয়া প্রিডমিনেটিং ফেজ থাকে, তখন তারা ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে। আবার দেখা যায় একটা স্টেজে কনস্টিপেশন প্রিডমিনেটিং হচ্ছে, আবার আরেকটা স্টেজে অ্যাবডোমিনাল পেইন প্রিডমিনেটিং হচ্ছে। এক এক সময় এক এক রকম থাকতে পারে। আর আমরা খুব দ্রুত কোনো কনক্লুশনে পৌঁছবো না, অবশ্যই আমরা রেফার করে দিই, পেশেন্ট যাতে খারাপ না হয়ে যায়। আর এবার আসি যে ব্যাকটেরিয়াল ফুড পয়জনিং, মানে টক্সিন রিলেটেড, আর ইনফেক্টিভ গ্যাস্ট্রোএন্টেরাইটিস। টক্সিন আমি শুরুতেই কি বলছিলাম যে দ্রুত হয়ে যায়, 6 ঘন্টার কমেই দেখা যায় যে সিমটম শুরু হয়ে যেতে পারে, শর্ট ইনকিউবেশন পিরিয়ড, যেমন স্ট্যাফাইলোকক্কাল টক্সিন, তারপরে হচ্ছে সালমোনেলা, ক্লস্ট্রিডিয়াম, এগুলার ক্ষেত্রেও হতে পারে, কলেরা, ভিব্রিও কলেরি, এগুলা, ভিব্রিও প্যারাহিমোলাইটিকাস। আর ভাইরালটা একটু শর্ট ইনকিউবেশন পিরিয়ড থাকতে পারে। এগুলো আগেই বলেছি, আর বললাম না। অ্যাবডোমিনাল ক্র্যাম্প বা কোন ধরনের খাবার, খাবার তো ইভেন ডেইরি কিন্তু বেশি তাড়াতাড়ি নষ্ট হয়, তাই না? চিজ, মিল্ক, আর আমাদের কন্টামিনেটেড ওয়াটার, এটা তো আমাদের সবচেয়ে বড় সোর্স। ওয়াটার কন্টামিনেশন, আমাদের সাপ্লাইয়ের পানি কন্টামিনেশন, আর আমাদের একটু স্ট্রিট ফুড খাওয়ার মধ্যে যে কমন স্ট্রিট ফুডটা আমরা খাই, সেটা থেকে ডায়রিয়া যেমন হয়, হেপাটাইটিস এ বা ইও সেভাবেই হয়, তাই না? খুব কমন। আচ্ছা, এইটুকু গেলাম। আমার মনে হয় ওইটাতে বোধহয় খুব একটা কারো কোয়েশ্চেন থাকবে না। একবারে ফাইনালি আমরা এন্টারিক ফিভার শেষ করে তারপর যাই। আর কারো যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারেন। আমার মনে হয় আমরা এন্টারিক ফিভারে চলে যাই। আচ্ছা, এন্টেরিক ফিভার বা টাইফয়েড ফিভার সাথে প্যারাটাইফয়েড, মানে প্যারাটা আর একটু লেস সিভিয়ার হয়, তাই না? প্যারাটাইফি এ বি দিয়ে, আর টাইফয়েডটা আর একটু বেশি সিভিয়ার হয়। এই দুইটার মধ্যে আবার ইমপ্রুভমেন্ট যেরকম দেখা গেল যে ওটার আমরা যদি ইন টাইম ট্রিটমেন্ট শুরু করতে পারি, 5 দিন অ্যান্টিবায়োটিক দেওয়ার পর জ্বর কমা শুরু হয়, এরকম হয়। সুতরাং পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে। রুগী হয়তো ভাবতে পারে কি ব্যাপার, আমি 2 দিন ধরে ইনজেকশন দিচ্ছি, ভালো হচ্ছে না কেন, এইরকম ভাবা যাবে না। এখন একটা পেশেন্টের এন্টেরিক ফিভার হয়েছে বুঝবেন কিভাবে? মানে সাসপেক্ট করবেন কিভাবে, বুঝবেন তো আর না, আমি তো ইনভেস্টিগেশন ছাড়া কখনোই কনফার্ম হতে পারি না। কিন্তু কিভাবে বুঝবো যে অনেক হাই ফিভার, ফার্স্ট দিন যা ছিল 3rd দিনে আরো 2 ডিগ্রি বেড়ে গেছে, অনেক মাথা ব্যথা হচ্ছে, পেশেন্ট টক্সিক হয়ে যাচ্ছে, দেখলেন যে জ্বরের তুলনায় হার্ট রেট কম, স্পিরোমেগালি জাস্ট পালপেবলও থাকে অনেক সময়, জন্য হাতে নাও পেতে পারেন আপনি। রোজ স্পট আমাদের কমপ্লেক্সনে অত ভালো নাও বুঝতে পারেন, আমাদের যে নর্মাল যে কমপ্লেক্সন আমাদের দেশের মানুষের। আর ওই যে যেটা বললাম যে আস্তে আস্তে বাড়তে থাকে, ফার্স্ট ডে তে 3rd ডেতে বেশি, 5th ডেতে আরো বেশি, রুগী আরো খারাপই হতে থাকবে। দেখবেন রুগী আস্তে আস্তে টক্সিক হয়ে যাচ্ছে, প্রচন্ড মাথা ব্যথা, মানে খুব খারাপ লাগে, পেশেন্টকে দেখলে বোঝা যায়। আর আমরা জানি যে ব্লাড কালচার, তাই না, ব্লাড কালচার দিয়ে ফেলা, স্টুল আর ইউরিন কালচারের প্র্যাকটিসটা আমাদের কম, আর কমনলি আমরা ভিডাল টেস্ট দিই। ভিডাল টেস্ট অনেক দেশেই অবসোলেট হয়ে গেছে। আসলে আমার ক্লিনিক্যালি এবং ব্লাড কালচারে যদি আসে, তাহলেই আমরা মেইনলি ট্রিটমেন্টটা শুরু করে দিই। ভিডাল আমাদেরকে সাপোর্ট করে, সাপোর্টিভ। আচ্ছা, এখন আমরা যদি ক্লিনিক্যাল ফিচার বলি, ধরেন আমরা
প্রথম সপ্তাহেই রুগী আপনার কাছে চলে আসলো, ওই যে বললাম প্রচন্ড ফিভার, হেডেক, ডায়রিয়া, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া এগুলা নিয়ে। এই স্টেজে আপনি রুগীকে অত টক্সিক নাও পেতে পারেন, কিন্তু 7 দিন পার হয়ে গেলে যখন তার অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে যাবে, কাশি শুরু হয়ে যাবে, তখন পেশেন্ট কিন্তু আরো টক্সিক হবে। সেকেন্ড উইকের পর আপনি রুগীকে জীবিত নাও পেতে পারেন, মারাও যেতে পারে রুগী, কনফিউশন, কোমা, এই ধরনের জিনিস নিয়ে আসতে পারে। টাইফয়েড পেশেন্টদের একটা জিনিস দেখা যায়, যে লোকটা জিহ্বাটা যেটা দেখতে পাচ্ছেন, টাং কিন্তু এরকম কোটেড থাকে, অনেক পেশেন্টেরই থাকে, মানে এটা কিন্তু মোটামুটি কমন। এন্টেরিক ফিভার পেশেন্ট দেখেন হাইড্রেশন ঠিক আছে, সব ঠিক আছে, দাঁতও মারছে, সব কিন্তু টাংটা কোটেড হয়ে আছে, কম আমাদের সেই কম। আর এই যে স্টেপলাডার বাড়ছে, জ্বরটা প্রতিদিনই অল্প অল্প করে বেড়েই যাচ্ছে, যদি না তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে। যদি কোনো চিকিৎসা না করেন, সেকেন্ড উইকের পরে কিন্তু পারফোরেশন হয়ে যেতে পারে, একদম পেশেন্ট গার্ডিং নিয়ে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন নিয়ে, বাওয়েল হেমোরেজ হয়ে চলে আসতে, অথবা নেফ্রাইটিস, অথবা সেপসেমিয়া, মেনিনজাইটিস, কোলেসিস্টাইটিস, ভেরি অ্যালার্মিং। আর যদি সে পারসিস্টেন্টলি ক্রনিক ক্যারেজ মানে ক্যারিয়ার হয়, গল ব্লাডারে থাকে, তাহলে তার মাঝে মাঝে এটা হতে থাকবে, ডায়রিয়া হবে, এরকম হবে। কিন্তু এটা খুব বেশি যে তাকে মেরে ফেলবে, কমপ্লিকেশন হয়ে বাওয়েল পারফোরেশনের মতো, তা না। আর আমরা সবাই জানি যে টাইফয়েড ম্যারি নামে ওই একটা মেয়ে ছিল, যে ক্রনিক ক্যারিয়ার, তাই না? রেস্টুরেন্টে কাজ করতো এবং সবার মধ্যে ছড়াতো। আচ্ছা, এখন আপনি যদি ব্লাড দেন, ইনভেস্টিগেশন করেন, সেই ক্ষেত্রে কি হবে? আপনি ডাব্লিউবিসি কাউন্ট কম পেতে পারেন, নট নেসেসারিলি, নর্মালও পেতে পারেন, নিউট্রোপেনিয়া পেতে পারেন, নাও পেতে পারেন। আর সাধারণত লিউকোসাইটোসিস কাদের হয়? বাচ্চাদের হয়, বা সেকেন্ডারি অন্য কোনো ইনফেকশন হলে হয়, অথবা কমপ্লিকেশন হয়ে গেলে হয়, এই ইন্টেস্টাইনাল পারফোরেশন হয়ে গেছে, সেই ক্ষেত্রেও হয়। আমার ডেফিনেটিভ ডায়াগনোসিস করতে গেলে আমার ব্লাড কালচার অথবা বোন ম্যারো কালচারে অর্গানিজমটা পেতে হবে। স্টুল কালচারে পাওয়া যেতে পারে, ইউরিন কালচারে পাওয়া যেতে পারে, বাট একটু ডিফিকাল্ট পাওয়াটা। রোজ স্পট থেকে কেউ যদি বায়োপসি নেয়, হ্যাঁ, তাহলেও কিন্তু অর্গানিজম পেতে পারে, বোন ম্যারোর মতো, বোন ম্যারো অ্যাসপিরেটের মতো। রোজ স্পট হয় যে গায়ে, এখান থেকে যদি নেয়, এখানেও অর্গানিজম আছে, এইগুলোর ভিতরে অর্গানিজম আছে। তা আমরা সাধারণত এই প্র্যাকটিসটা করি না, আমরা তো কমনলি সবাইকে ভিডাল দিয়ে দিই, এবং কমনলি সবাই বলে যে আমার টাইফয়েড হয়েছে, ভিডাল পজিটিভ। তো ভিডাল আসলে খুব রিলায়েবল কোনো টেস্ট না, এটার সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি দুটোই কম। আচ্ছা, এখন কি করবেন? জ্বরে আসলে প্যারাসিটামল খাওয়াবেন, স্পঞ্জিং করবেন, কিন্তু অ্যান্টিবায়োটিক কিভাবে দিবেন, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ধরেন আপনি কালচার তো দিয়ে দিয়েছেন, কিন্তু কালচারের রিপোর্ট আসা পর্যন্ত বসে তো থাকবেন না, অ্যান্টিবায়োটিক তো শুরু করে দিবেন, তাই না? এখন শুরু করে দিলে তাকে যদি আপনার মনে হয় যে ইনজেকশন দেওয়ার সুযোগ আছে, সেই ক্ষেত্রে আমরা কমনলি সেফট্রায়াক্সোন, এখনো আমাদের দেশে রেজিস্ট্যান্ট হয়নি, সো আমরা 2 গ্রাম সেফট্রায়াক্সোন, এটা খুব ভালো, রিল্যাপস কম, 10 থেকে 14 দিন প্র্যাকটিস করি, তাই না? এছাড়া অ্যাজিথ্রোমাইসিনও করা যায়, আমি কিন্তু জানি না, তখনও এম্পেরিক দিচ্ছি, 1 গ্রাম করে 5 দিন, ঠিক আছে? সাসেপ্টিবিলিটি যদি পেয়ে যান, কালচার যদি পেয়ে যান, তখন অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি আপনি দিবেন। তখন যদি দেখেন সিপ্রো সেন্সিটিভ আছে, আমাদের তো রেজিস্ট্যান্ট হয়ে গেছে অনেকই, অ্যামোক্সিসিলিন আমাদের দেশে সাধারণত দেখা যাচ্ছে না এখনো, সিপ্রোফ্লক্সাসিন যদি সেন্সিটিভ থাকে দিতে পারেন। আদার গুলা তো আমরা এম্পেরিক্যালি সেফট্রায়াক্সোন, অ্যাজিথ্রোমাইসিন এগুলো ইউজ করতে পারি। আর কালচার চলে আসলে অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি দিতেই পারেন। উপরের দুইটা এখনো আমাদের দেশে রেজিস্ট্যান্ট হয়নি, ইনফ্যাক্ট লিভোফ্লক্সাসিনও হয়নি, সেটা দিয়েও ট্রিট করা যেতে পারে। আর যদি ড্রাগ রেজিস্ট্যান্ট দেখা যায় যে আমাদের রেজিস্ট্যান্স আসতেছে, সেই ক্ষেত্রে অ্যাজ পার সেন্সিটিভিটি
ইউজ করতে হবে। তো আমার অপশন আসলে ঘুরে ফিরে সেফট্রাক্সোন, অ্যাজিথ্রোমাইসিন, লিভোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন এর মধ্যেই ঘোরাঘুরি করে। আর প্রিভেনশন তো আমরা জানি, ভ্যাকসিন পাওয়া যায় আমাদের দেশে, দেয়াও হয়, ঠিক আছে। সুতরাং টাইফয়েড ফিভারের রিস্ক মনে করলে একটা বুস্টার ডোজও দেয়া নিতে পারে 3 ইয়ার্স ইন্টারভেলে। আর যে কোনো ফিক ওরাল রুটের একমাত্র প্রিভেনশন হচ্ছে হ্যান্ড ওয়াশিং, হ্যান্ড ওয়াশিং, হ্যান্ড ওয়াশিং। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যাই বলবে, হ্যান্ড ওয়াশিং। আচ্ছা, এন্টেরিক ফিভার নিয়ে কি কোনো কোশ্চেন আছে? এন্টেরিক ফিভার, না ম্যাডাম। আচ্ছা, লাস্ট পার্টটা আমাদের আসলে হেলমিন। এইটা আমি এখন আপনাদের এখানে আসলে যে খুব বেশি আমাদের নামগুলো যে জানার আছে তা না, কমন যেটা আমরা জানি যে রাউন্ড ওয়ার্ম বা নেমাটো, আমরা সবাই অ্যানকাইলোজ, সরি, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস আর অ্যানকাইলোস্টোমা ডিউডেনালি, আর তারপরে আসে এন্টেরোবিয়াস, তাই না? এইগুলো আমরা কমন না, এগুলো আমরা জানি মোটামুটি। ট্রাইচুরিস, ট্রাইচিউরা একটু পরে, স্ট্রোঙ্গিলয়েডস তো আমাদের দেশে কম, এই জন্য আমরা কম জানি এটা। আর ফাইলেরিয়ার কারণে উচেরেরিয়া ব্যানক্রফটির কথা জানি। পিগ যেহেতু আমাদের নাই, জুনোটিক গুলো আমাদের কমই হয়, তাই না? সিস্টোসোমা মিডল ইস্টে বেশি হয়, তাই না? ব্লাডারে, ব্লাডারে যখন দেখা যায় যে হেমাচুরিয়া হচ্ছে, সিস্টোসোমা একটা ডিফারেন্সিয়াল আমাদের থাকে। আর হেপাটিক বা লাং ফ্লুক্সের আমাদের খুবই কম। টেপ ওয়ার্ম, সামটাইমস টিনিয়া স্যাজাইনাটা, এইটা যে কাবাব টাবাব খাওয়া হয়, আন্ডার কুকড মিট, এগুলো। সোলিয়াম তো পিগের বিষয়টা আমাদের আসে না। টিস্যু ডুয়েলিং ইকাইনোকক্কাস ইজ আনকমন, তবে একেবারেই যে হবে না তা না। আমাদের পেট থাকে অনেকেরই, সেখান থেকে হতে পারে, বাট দ্যাটস রেয়ার, স্ট্রে ডগ যদি না হয়ে থাকে, তাই না? বা এখন অ্যানকাইলোস্টোমা বা হুকওয়ার্ম যেটা, সেটা কি করে? আমাদের ডার্মাটাইটিস, অ্যালার্জিক, এটা বেশি থাকতে পারে, বা অনেক সময় হেমোপটাইসিস, দেখা গেল একটা কনসলিডেশন, বাট ইট ইজ নট কমন অ্যাকচুয়ালি। ভমিটিং, ইপিগ্যাস্ট্রিক পেইন বা লুজ মোশন, এগুলোই বেশি কম। ইউসিনোফিলিয়া, হেলমিনথে কি ইউসিনোফিলিয়া, হেলমিনথের সাথে ইউসিনোফিলিয়াটা খুব রিলেট। দেখা যায় যে ইউসিনোফিল কাউন্ট বেশি, আমরা তখন একটা এম্পেরিক্যাল অ্যান্টি হেলমিনথিক দিয়ে রাখার প্র্যাকটিস করে ফেলেছি। আর আমরা যদি স্টুল টেস্ট করি, তখন ওভা, ওভা দেখতে পাওয়া যেতে পারে। আর সামটাইমস অকাল ব্লাডও পজিটিভ আসে, যেহেতু ব্লাডি হয়ে থাকতে পারে, মাইক্রোস্কোপিক ব্লাড যেতে পারে। এবং এরা দেখা যায় যে আমাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি করে ফেলে, এনিমিয়া হয়ে যায় হুকওয়ার্ম থেকে। এখন অ্যালবেন্ডাজোল খুব কমনলি এবং সরকারি ভাবেই দেয়া হয় এটা, তাই না, বাচ্চাদেরকে। আর অল্টারনেটিভলি মেবেন্ডাজোল ইউজ করা যায়। অনেক সময় সিঙ্গেল ডোজ অ্যালবেন্ডাজোলে কাজ হয় না, মেবেন্ডাজোল 3 দিন, ইট ইজ অলসো এ ভেরি গুড অল্টারনেটিভ। যদি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আসে বা দেখা গেল পেনক্রিয়াটিক ডাকের ভিতর ওয়ার্ম ঢুকে গেছে বা বাইল ডাকতে, সেটার জন্য দায়ী কিন্তু ইভেন অ্যাপেন্ডিক্সেও এরকম যে কেস পাওয়া যায়নি তা না। এখনো এই যুগে এসেও দেখা যায় যে একদম ক্লাস্টার হয়ে অ্যাসকারিস পাওয়া গিয়েছে গাটে। তো অবস্ট্রাকশনটা মেইনলি কিন্তু অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস করে, তারাও আমাদের ম্যালনিউট্রিশন করতে পারে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে 35% এটা দিয়ে হয়, এদেরও আমি স্টুলে ওভা পাই, কিন্তু ইউসিনোফিলিয়াও এখানে পাওয়া যায় ওইভাবে। ঠিক আছে, ওয়ার্ম গুলা আগে তো বেরিয়াম করে দেখা যেত, এখন তো ডিওয়ার্মিং এর কারণে এসব অনেক কমে গেছে। আগে দেখা যেত যে এই ধরনের ওয়ার্ম দেখা যাচ্ছে বেরিয়াম সলো অ্যান্ড ফলো থ্রু করে, এখন তো অনেক কমে গেছে, যেহেতু সারা দেশব্যাপী ডিওয়ার্মিং অনেক বছর হয়ে গেছে হচ্ছে। আর এখানে সিঙ্গেল ডোজ অফ অ্যালবেন্ডাজোলের কথা বলা আছে,
কিন্তু অনেক সময় দেখা যায় একটা ডোজে কাজ হয় না। মেবেন্ডাজোলও সেরকম। আর অবস্ট্রাকশন হলে তো আপনাকে সার্জারি করেই রিমুভ করতে হবে, সার্জিক্যাল। এন্টেরোবিয়াসের প্রবলেম হচ্ছে যে এন্টেরোবিয়াস যেটা করে মানে ওই ইচিং, ইন্টেন্স ইচিং, ছোটদের হলে দেখা যায় বারবার ইচিং হয়, তারপরে ওই হাতের নখের মাধ্যমে ওই এগ গুলো লেগে থাকে, ওটা আবার নিজের মুখে যায় বা অন্যান্য জায়গায় যায়। তো এটাকে ওই অ্যানাল এরিয়ায় বলে যে অ্যাডহেসিভ লাগিয়ে রেখে পরের দিন খুলে রাতের বেলা লাগিয়ে রেখে, রাতে আসে তো ওয়ার্ম গুলা, নাইটে ইচিং হয়, এবং অনেক সময় দেখা যায় যে জেনিটালিয়াও ইনভলভ করে ফেলে, বের হয়ে অ্যানাল ক্যানাল দিয়ে বের হয়ে জেনিটালিয়াতেও তারা ইয়ে করে ফেলে, প্রসিড করে ফেলে। তো এইটা নিয়ে মাইক্রোস্কোপে দেখলে, গ্লাস স্লাইডে তখন দেখতে পাওয়া যায়, ডায়াগনোসিস করা। তো সব অ্যান্টিহেলমিনথিক তো একই, ওই অ্যালবেন্ডাজোল মেবেন্ডাজোল, কিন্তু এন্টেরোবিয়াসের ক্ষেত্রে অটো রিইনফেকশন প্রিভেন্ট করার জন্য হাতের নখ ছোট রাখা, রাতের বেলা যে কাপড়টা পরে থাকে ওটা আলাদা করে ভালো করে সাবান দিয়ে ধোয়া, ওষুধ খাওয়ার পাশাপাশি এই জিনিসগুলা মেনটেন করতে হয়। কারণ ওই যে বললাম বিশেষ করে ছোটদের ওই অটো ইনফেকশন হতে থাকে আর অন্যান্য ভাই বোনদের মাঝেও ছড়াতে থাকে। উইপ ওয়ার্মটা অত বেশি আমাদের আর একটু কম কমন। অনেক সময় পারসিস্টেন্ট ডায়রিয়া দেখা যায়, তেমন কোনো সিমটম থাকে না, কিন্তু যদি খুব সিভিয়ার ইনফেকশন হয়ে যায় তখন একেবারে পারসিস্টেন্ট ডায়রিয়া, রেকটাল প্রোল্যাপস এরকম হতে থাকে। তো ট্রিটমেন্ট সব ক্ষেত্রে একই। এই ক্ষেত্রে আবার অ্যালবেন্ডাজোলটা 3 দিন দিতে বলে, আর আরেকটু বেশি দিতে বলেছে হেভি ইনফেকশনের। তো আমরা তো কমনলি সিঙ্গেল ডোজ অ্যালবেন্ডাজোল, 14 দিন পরে আরেকটা অ্যালবেন্ডাজোল দিলে যে ছোট ওয়ার্ম গুলা বড় হয়ে আসে, অ্যাডাল্ট ওয়ার্ম হয়ে যায়, তারা মরে যায়। এক্ষেত্রে একটা বেটার চয়েস হচ্ছে এটা। আর মেবেন্ডাজোল 3 দিন দিতে পারেন। সো আমাদের কমন ওয়ার্মের জন্য এটাই আমরা বেশি ইউজ করি। ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা একটু আমার সাথে শেয়ার করেন, আমরা একটু ইন্টারঅ্যাক্টিভ ইয়েতে যাই। দেবযানী, আপনি কিছু বলবেন নাকি? না ম্যাডাম, এমনি বাচ্চাদেরকে আমরা তো সোলাসটা দিই আর কি, এটা তো ঠিক আছে না, ভালো না? মেবেন্ডাজোল, সোলাসিস মেবেন্ডাজোল। মেপেন্ডাজল ওটা 3 দিন কোম্পানির নাম দেওয়া বলা যাবে না? যাবে না। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোম্পানির নাম বলা যাবে না, জেনেরিক নেম বলতে হবে। যে ওই যে মেপেন্ডাজলটাই ম্যাডাম ভালো আর কি, না? তো ভালো, পারি হ্যাঁ, যেহেতু এটা বলেন। অ্যান্টিরেবিয়াস এর জন্য 2 উইকস আফটার যে বলছে দিতে, তো ওই মেপেন্ডাজলটা কি, মানে এটা তো তিন না দিন না, আমি বলছিলাম যে অ্যালবেন্ডাজোলের কথা, যে আমরা যদি কাউকে অ্যালবেন্ডাজোল দিই, ধরেন অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে অ্যালবেন্ডাজোল দিয়ে আমরা যদি 14 ডেজ পরে আরেকটা ডোজ দেই, ঠিক আচ্ছা। আছে, তো যেই ওয়ার্ম গুলো 14 দিন পরে আবার অ্যাডাল্ট হয়ে যায়, হ্যাঁ, তখন ছোট থাকে আবার অ্যাডাল্ট হয়ে গেল, তো সেইটা এই ক্ষেত্রে আমাকে, আমার জন্য ডুয়েল অ্যাকশনের কাজ করতে পারে, যে আমি পুরোপুরি কমপ্লিট রিকভারির দিকে গেলাম। এই কারণে বলেছি, মেবেন্ডাজোলের কথা বলছিলাম না, অ্যালবেন্ডাজোলের কথা বলছিলাম। মেপেন্ডাজল দিলে কি ম্যাডাম একবারই তাহলে 3 দিন দিব সেটাই? এইটা ডিপেন্ড করে না, দেখবেন এটা কিন্তু বিভিন্ন ইয়ে আছে, যে আমার কিন্তু ফলো আপ করে দেখতে হয়, পেশেন্ট যদি আবার সিমটম আসে, অনেক সময় দেখা যায় আমাকে কিন্তু রিপিট করতে হয়। কারণ হেলমেন জিনিসটা কিন্তু ওই যে বললাম যে পেশেন্টের পার্সোনাল হাইজিন এবং তারও মেনটেন করতে হবে। সো অনেক সময় দেখা যায় যে রিকারেন্ট ইনফেকশন, এই জিনিসগুলো হয়, অটো ইনফেকশন তো বললামই যেটা হয়। সো আপনার রিপিট লাগতে পারে, ইউজুয়ালি দেখা যায় কম লাগে, বাট লাগতে পারে। ম্যাডাম আমরা তো জানতাম যে রিপিটটা করা হয় মানে এরকম 1 উইক, এখন 2 উইক না, মানে এটা আসলে হয়তো ভাই। 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে হ্যাঁ অ্যালবেন্ডাজোল। হ্যাঁ, এরকম একটা ইয়ে মানে এটা কি অ্যালবেন্ডাজোলের ক্ষেত্রে? আমি শুধু অ্যালবেন্ডাজল, ওটার ক্ষেত্রেই বলছিলাম। শুধু অ্যালবেন্ডাজল 1 উইক পরে কি দেওয়া যাবে না 2 উইক পরে দিতে হ্যাঁ হবে? হ্যাঁ, না দেয়া যাবে না তা না, মানে হুম, ফুল, মানে তারা অ্যাডাল্ট হয়ে যাওয়ার জন্য আফটার 2 উইকস ডে 14-এ আরেকটা দিলে এটা
অ্যাজ এ হোল সবার উপর কাজ করলো, আপনি 1 আচ্ছা। পরে দিতে পারেন। হুম। মানে আর এমনি তাহলে এটার জন্য অ্যাডাল্ট সেটা আমি বলেছি উইদাউট ফলো আপ, মানে আচ্ছা। হ্যাঁ যখন আমরা দিয়ে দেই না একটা অ্যান্টিহিলমেন্টিক, এমনিতে তো আরেকটা প্র্যাকটিসও করতে বলে তাই না, 3 to 6 হ্যাঁ হ্যাঁ মান্থলি হ্যাঁ all হ্যাঁ। family members should be dewormed. হুম। জি। আচ্ছা, এন্টেরিক ফিভার সম্পর্কে আমাকে ম্যাডাম একটু বলুন। এন্টিবায়োটিকের ব্যাপারে একটা কোয়েরি ছিল যে আচ্ছা, হ্যালো আনোয়ার ফারুক না? ম্যাডাম শুনতে পাচ্ছেন হ্যালো, ম্যাডাম? হ্যাঁ জি, হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, ম্যাডাম? আচ্ছা, জি জি, ওই ডক্টর ফারুক। জি জি ম্যাডাম, ওই যে একটা আমাদের এখানে মানে গ্রামে গঞ্জে বা মফস্বল এরিয়াতে একটা ট্রেন্ড চালু থাকে যে বাচ্চাদের বলে যে 6 মাস পর পর অ্যান্টিহেলমিন্থিক খাওয়া দেওয়ার জন্য। হুম তো হুম। এইটার মানে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা তো মানে বাবা মারাই দেখি যে উৎসাহিত হয়ে বলে যে আমার বাচ্চাকে তো এখন দেওয়া হয় না এবছর, তো আমরা দিয়ে দিব কিনা। তো এটা আসলে কতটা জাস্টিফিকেশন, মানে স্টুল টেস্ট না আসলে করে এই যদি আমি দিতে পারি কিনা? স্টুল টেস্ট না করে, আসলে এমনি এমনি স্টুল টেস্ট করে দেওয়ার রিকমেন্ডেশনটা আমার জানা নেই হুম যে হুম। ডিওয়ার্মিং এর ক্ষেত্রে আমাকে স্টুল টেস্ট করে দেখে নিতে হবে। হুম, সাধারণত দেখা যায় যে এই বয়সে, এই যে আপনি যে স্টেজটা বললেন, জি, বাচ্চারা খুব এরকম এই যে অ্যানাল ইচিং বা একটু মাঝে মাঝে অ্যানোরেক্সিয়া বা দেখা যায় ব্লটিং এরকম কমপ্লেন নিয়ে নটি আসে না? পেটে ব্যথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেটে ব্যথা বা অ্যানোরেক্সিয়া একটা কমপ্লেন অ্যানোরেক্সিয়া, থাকে না, প্রায়ই বাচ্চারা খেতে চাচ্ছে না কিছু, বা এই জি যে জি ইচিং হয়, বা অনেক সময় স্টুলে দেখাও কিন্তু যায়। মা জি বাবারা যদি তাদের বাচ্চারা তো ওই যে অ্যাডাল্ট কমোড ছাড়া ছোট বাচ্চাদের ইউজ করে না জি আলাদা করে, তো তাদের স্টুলটা পরীক্ষা করলেও দেখা যায় যে ওখান থেকে ওয়ার্ম দেখা যাচ্ছে। এরকম জানেন নাকি, বা জি দেখেছেন জি কিনা কখনো? হয়, অনেক সময় চলে আসে স্টুলে বড় যে হ্যাঁ, যেটা আছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে আমি হুম, অনেক বড় ওয়ার্মের কথা বলছি না, ছোট ছোট ছোট, ওয়ার্মের কথা বলছি, ঠিক আছে? হুম, জি সো সেই সব ক্ষেত্রে আমার তো আসলে আর স্টুল টেস্ট করে দেখার ইস্যু নাই, কিন্তু আচ্ছা আমাকে স্টুল টেস্ট করে করে দিতে হবে এরকম রিকমেন্ডেশনটা আমার জানা নাই, আমার দেখতে হবে। তো আপনি আচ্ছা, যেটা বলছেন যে হ্যাঁ, যদি আমার সিমটোমেটিক হয় আই ক্যান গিভ, এবং এটা পিডিয়াট্রিশিয়ানরা প্র্যাকটিস করে, কিন্তু আমাদের দেশের যে সরকারি ভাবে বা যেটা রেকমেন্ডেশন আছে সেটা এরকম করে নেই। 6 মান্থলি অ্যাডাল্টদের ক্ষেত্রে, 3 to 6 মান্থলি আছে, বাচ্চাদের আচ্ছা ক্ষেত্রেটা আমার দেখে বলতে হবে যে আসলে গাইডলাইন কি বল। একটা আচ্ছা হচ্ছে দিস ইজ আওয়ার কমন প্র্যাকটিস, ইফ সিমটোমেটিক আপনি দিবেন, কিন্তু ইফ অ্যাসিমটোমেটিকের ক্ষেত্রে আমার কোনো কিছুই থাকবে না, সেইটা বাচ্চাদের গাইডলাইনটা, আমি যেহেতু অ্যাডাল্ট প্র্যাকটিস করি, বাচ্চাদের গাইডলাইনটা আমার জানা নেই। ম্যাডাম, অ্যাডাল্টের ক্ষেত্রে কি 6 মাস পর পর আমরা দিতে পারি এটা? এইটা দিতে পারেন, এখানে কোনো মানে ইয়ে স- নেই, বা অ্যাটলিস্ট ওয়ান্স ইয়ারলি হোল ফ্যামিলি জি ক্যান বি ডিওয়ার্মড। আচ্ছা আচ্ছা, যেহেতু আমাদের হাইজিন স্ট্যাটাস, আমাদের জি সিওয়েজ সিস্টেম, আমাদের হুম, সবকিছু অত মানে মেনটেন করা হয়, right, সেই ক্ষেত্রে এটা হার্মফুল হবে না। ম্যাডাম, ডিওয়ার্মিংটা ধরেন অ্যালবেন্ডাজল সিঙ্গেল ডোজ নিল ফ্যামিলির হ্যাঁ, সবাই, 2 উইকস হুম, পরে ভুলে গেল, সেই ক্ষেত্রে নিতে? ওইটাই চলবে, ওইটাই চলবে। 2 উইকস পরে তো আপনি লিখে না দিলে জীবনেও নিবে না, হ্যাঁ, তাহলে নেয় না। সেই ক্ষেত্রে নেয় না, ধরেন ভুলে গেছে, লিখে দেওয়া আছে ভুলে গেছে, তাহলে ম্যাডাম এইটা আসছে আপনি, হ্যাঁ, তখন ওভাবেই ওরকম করেই চলতে হবে, মানে মানে সিঙ্গেল সে ডোজ নিয়ে? একটা, হ্যাঁ সেমি একটা কন্ডিশনে সে চলতে থাকবে। এটা আচ্ছা। হচ্ছে যে গুড প্র্যাকটিস ফর কমপ্লিট ডিওয়ার্মিং, যে আফটার টু হুম, উইকস আমি করে দিলাম। হ্যাঁ, আর একটা। হুম। অনেকের দেখা যায় একটু ইউসিনোফিল কাউন্ট বেশি আসতেছে, অ্যালার্জি হচ্ছে, আপনি অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, এইসব ক্ষেত্রে এটা আরো ভালো কাজ করে। তাহলে সেই ক্ষেত্রে ম্যাডাম সেকেন্ড ডোজটা আর দেওয়া যাবে না, আমার 3 উইকস 4 উইকস পর দিলেও আর কোনো কাজ হবে না? হ্যাঁ, না না, কাজ হবে না কেন, আপনি দিলেন, ওই যে বললাম যে এক ব্যাচ শেষ হলো, আরেক ব্যাচের আবার আসলো, আচ্ছা। দিলেন, কিন্তু মানে বারবার তো এরকম করবেন না, যে ভুলে যাবে সে আপনার কাছে বারবার তো আর 4 উইকস পর আসবে না, তো হুম। সে হয়তো প্রতি বছর বা প্রতি 6 মাস পর পর নিজেই নিবে একটা করে। হুম। আচ্ছা, আমরা এন্টেরিক ফিভার মানে ওয়ার্ম তো একটা মোটামুটি কোনো সিরিয়াস ইস্যু হয় না,
এন্টেরিক ফিভারটা নিয়ে আমি আপনাদেরকে মানে আপনাদের কোনো কোয়েরি নাই বা কোনো কিছু নেই? এন্টেরিক ফিভার ডায়াগনোসিস কি খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়? না ম্যাডাম, এটা তো মানে অনেক সময় কনফিউশন হয়ে যায়, মানে অনেক জ্বর থাকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং এন্টেরিক ফিভারে কুদ্দুস সাহেব বলবেন নাকি, ডক্টর আব্দুল কুদ্দুস, জি যে জি ব্লাড ম্যাডাম, কালচার? ইন্টারেক্ট ফিভারে আমি তো ম্যাডাম উপজেলায় প্র্যাকটিস করি। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে যে বিড়াল টেস্ট দিলে মানে অনেক ক্ষেত্রে পজিটিভ দেখায়, আবার যেটা বেশি সন্দেহ করতেছি সেটা নেগেটিভ। রিপোর্টের উপর এক্স্যাক্টলি। ভিত্তি করে ম্যাডাম ইন্টারেক্ট ফিভারের চিকিৎসা করতে পারি না। মানে পারা নিজের উচিতও না, অভিজ্ঞতায় যেটা মনে হয় বলাও তাতে নাই। মানে মোটামুটি ইয়ে হয়, ইমপ্রুভ হয়। কিন্তু ইন্টারেক্ট ফিভারের যত মেডিসিন এর বইগুলিতে দেখি, যত মেডিসিন কাজ করে, তো বেসিক্যালি হচ্ছে যে সেপ্ট্রাইজনে মনে হয় বেস্ট ইনজেক্টেবল হলে। কিন্তু যদি না বইয়ে দিতে যেমন পারেন, লিভোফ্লক্সাসিন, ওফ্লক্সিন, পিফ্লক্সাসিন, মানে বহু ওষুধের কথা আছে, কিন্তু অ্যাকচুয়ালি এখন পর্যন্ত মানে সেপ্ট্রাইজনে ভালো আমার মনে হয় আর যদি কি। দিতে না পারেন, যদি সেফট্রাক্সন তাহলে কোনো আপনি কারণে ম্যাডাম দিতে না পারেন, এজিথ্রোমাইসিন কিছু বইয়ে বলা আছে যে 1 গ্রাম করে 5 ডেজ, কিছু কিছু বইয়ে। কিছু বই আমরা বাদ দিই। আমি আপনাদের কিছু বই না, আপনি একেবারে টেক্সট বুক অফ মেডিসিন, এটা হ্যারিসন থেকে দেয়া, আমি যেটা দেখিয়েছি, দিস ইজ জি ফ্রম জি ম্যাম। হ্যারিসন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবং এডিসনে অনেক এইটা সব ওষুধের নাম। এইটা আমাদের প্র্যাকটিসের সাথেও মিলে। এবং এটা যে সেফট্রাক্সন, অ্যাজিথ্রোমাইসিন, দেন কামস লিভোফ্লক্সাসিন, ভেরি গুড রেসপন্স। আপনি যদি সেফট্রাক্সন দিতে পারেন বেস্ট, যদি দিতে না পারেন ইন দ্যাট কেস ওরাল মেডিকেশন হিসেবে ওইগুলো ভালো, যদি জি জি। আপনার পেশেন্ট কমপ্লায়েন্ট হয়ে থাকে, ভালোভাবে নিয়ে থাকে। আমি মেইনলি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে ভিডাল দিয়ে এন্টেরিক ফিভার ডায়াগনোসিস করে ফেলা, ভিডাল আসলে এটার সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি কোনোটাই বাইরে অনেক দেশেই অবসোলেট হয়ে গেছে অনেকদিন আগে। ব্লাড কালচার কত পার্সেন্ট রোগীর পজিটিভ আসে, এটা জানতে চাচ্ছিলাম। এটাও মানে অ্যারাউন্ড 60% এরকম ম্যাডাম। ভেরি গুড। আপনি যদিও একটু আন্দাজ করে বলেছেন, বাট 40 to 60%, এক্স্যাক্টলি 40 to 60% কালচার পজিটিভ আসে। আমরা আসলে ক্লিনিক্যালি এবং সবকিছু মিলিয়ে মেইনলি ক্লিনিক্যালি দেখে, পাশাপাশি ভিডালের হেল্প নিতে পারি, দিয়ে আমরা ট্রিট করি। আচ্ছা, আর যদি কার কোনো কোয়েরি না থাকে, আমরা কি এখন তাহলে ক্লাসটা শেষ করতে পারি? জি জি। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। থ্যাংক থ্যাংক ইউ ইউ ম্যাম। ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।